আমার যে গ্রামে জন্ম সেই গ্রামটা হয়তো স্টিল অবহেলিত ইন এ সেন্স, যে গ্রামে গত 2 বছর আগে বিদ্যুৎ কানেকশন গিয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি নিজেই। আমি যদি প্রতিদিন আমাকে পরাজিত করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার বড় বিজয়। একটা জিনিস হচ্ছে মুখস্থ পড়া, আমি যেটাকে হেট করি আমার লাইফে। কথা হচ্ছে মুখস্থ বিষয় না, বিষয়টা হচ্ছে নিজের ভিতর নিয়ে এসে নিজের মতো করে উপস্থাপন করা। আপনি কি পড়লেন সেটা যদি আপনি আপনার বন্ধুকে পুরাটা একটা গল্পের মতো বলতে না পারেন, তার মানে হচ্ছে পড়াটা পড়া হয় নাই। হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ এফিসিয়েন্সি? আপনি এফিসিয়েন্সি মাপবেন, বিষয়টা হচ্ছে দক্ষতা মাপবেন। দক্ষতা কি দিয়ে মাপবেন? লেখাপড়া দিয়ে মাপবেন, আপনার আচরণ দিয়ে মাপবেন, আপনার ইথিক্স প্র্যাকটিস দিয়ে মাপবেন। আপনি কে, আপনি কি করতে চান, আপনি এটা করার জন্য কি করা উচিত, এবং সেটা হচ্ছে আমি সবসময়ই বলি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদই সময়। সময়, সময় এবং সময়। পরিবার হচ্ছে বেসড পরিবারটা যত সুন্দর হবে বাচ্চার জন্য তত প্রো এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট, রিডিং এনভায়রনমেন্ট আর যাই বলেন সেটা। আরেকটা জায়গা হচ্ছে আপনি যত কিছুই করেন প্যারেন্টস, ইন্টারেকশন বাচ্চার সাথে অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ কোন স্কিলস আপনি যেটাকে ইউ ওয়ান্ট টু সেল ইট। আরেকটা জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু নো যে ডিমান্ড সোসাইটিতে ট্রেন্ডিং এবং কোন দিকে ট্রেন্ড করছে, কোন ধরনের স্কিলটা ট্রেন্ড করছে। আপনি কি আসলে আইটির দিকে যেতে চান, আপনি কি সিমুলেশন করতে চান, আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে চান? বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আপনি যে জায়গাটাকে ভালোবাসেন আপনার স্বপ্নটাকে দেখার জন্য, সেই জায়গাটাকে খুব যত্ন করেন। যত্ন মানে হচ্ছে যে আপনি এর পিছনে যত অধ্যবসায়, যত পরিশ্রম নিষ্ঠার সাথে করেন, আমি মনে করি তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের অন্যরকম কথার নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের পরিচয়টা আমি খুব ছোট্ট করে দিয়ে নিই। আমরা কথা বলতে বলতে স্যারের কাজ সম্পর্কে, স্যারের গবেষণা সম্পর্কে এবং স্যার কি কি বিষয় নিয়ে ভাবেন এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত আমরা আলাপ করব। স্যার বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের প্রফেসর। স্যারের কাছ থেকে আমরা আজকে অনেক কিছুই জানতে চাইবো, তবে যদি ন্যারো ডাউন করি আমরা আসলে মূলত জানতে চাইবো বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে একজন শিক্ষার্থী যখন যায় তখন সে আসলে কি কি জিনিস ফেস করে। স্যারের এক্সপেরিয়েন্স অনুযায়ী এখানে আসলে স্যার কি কি পোটেনশিয়াল দেখতে পেয়েছেন কিংবা কি কি ঘাটতি দেখতে পেয়েছেন, আর এর পাশাপাশি ছোট করে আমরা এটাও আলোচনা করব আমাদের সম্মানিত অভিভাবকরা যারা আছেন তাদের কি কি জিনিস আসলে মাথায় রাখা উচিত বাচ্চাদেরকে রেইজ করার জন্য, কিংবা কি কি ভ্যালুজ বা কি কি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়াদি মাথায় রেখে একটা বাচ্চাকে নার্চার করতে হবে। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা অত্যন্ত খুশি যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনারা আমাদের অগ্রজ, আপনাদের কাছ থেকেই আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ পৃথিবীটাকে আপনারা যত দিন ধরে দেখেছেন এবং যত দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং আপনাদের যে ফিল্ড অফ এক্সপার্টিজ, সেই জিনিসগুলো থেকে আমরা অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখতে চাই। তো সেই ধারাবাহিকতায় স্যার যদি প্রথমে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি, একটু যদি অতীতে ফিরে যাই স্যার, আপনি যখন স্যার পড়াশোনা করতেন, আমাদের দেশের স্টুডেন্টদেরকে আমরা যখন পাই, তারা যখন অ্যাডমিশন লেভেলে আসে বা কলেজ লেভেল পার করে, তখন তারা একটা মারাত্মক দোটানায় ভোগে যে তারা আসলে হচ্ছে কোন বিষয় নিয়ে আগ্রহী কিংবা কোন দিকে যেতে চায়, এই লক্ষ্য স্থিরটা ঠিক মতো অনেকে করতে পারে না। স্যার, আপনার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করি। স্যার, আপনি কিভাবে লক্ষ্য স্থির করেছিলেন বা আদৌ এর পিছনে আপনার কি চিন্তা ভাবনা কাজ করছিল? ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যদি আমার জীবন থেকেই শুরু করি, আসলে সত্যিকার অর্থে বলতে হয় যে আমার যে গ্রামে জন্ম সেই গ্রামটা হয়তো স্টিল অবহেলিত ইন এ সেন্স, যে গ্রামে গত 2 বছর আগে বিদ্যুৎ কানেকশন গিয়েছে।
আর আরো পরিষ্কার করে যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, আমার একই পরিবারে আমার ছোট ভাইও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন বিসিএস ক্যাডার, অনেকেই আছে, আমার পরিবারের কথা বলছি। কিন্তু আমরা যদি বলি এখন একটা রিক্সা নিয়ে বাড়িতে যাব, সেটাও খুব দুঃসাধ্য ব্যাপার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা যদি প্রান্তিক জায়গার কথা বলি, প্রান্তিক বলতে এইখানে জায়গা মানে অবহেলিত জায়গার কথা, সে একটা অবহেলিত গ্রামে আমার জন্ম। কিন্তু আমি যদি আমার পরিবারের কথা বলি, আমার বাবা 1944 সালে ম্যাট্রিকুলেশন, যখন কলকাতা শিক্ষা বোর্ডে, তখন তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু বিভিন্ন কারণে না করে আমরা 7 ভাই 1 বোন সবার পিছনে সময় দিয়েছেন। আমরা আসলে সবাই ব্যক্তিগত জায়গা থেকে একটা ভালো জায়গা করতে পেরেছি। সেটা হচ্ছে মূলত যদি বলেন সেটা প্যারেন্টিং। কারণ আমার স্কুল থেকে, হাই স্কুল থেকে ডিস্টেন্স যদি বলেন 7 কিলোমিটার, 14 কিলোমিটার একটা 11 বছরের শিশুর পক্ষে হেঁটে যাওয়া এবং দুর্গম এলাকা, সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা যেরকম অনেক সময় জুতা পরে যেতে পারতাম না, কারণ কাদা পার হতে হতো, আমরা বিলের মধ্য দিয়ে যেতাম, যেটা খুবই প্রতিকূল একটা পরিবেশ থেকে আমরা কিন্তু স্ট্রাগল করে সমস্ত ভাই বোনরাই একটা উচ্চতর ডিগ্রি নিতে সক্ষম হয়েছি। সেই জায়গাটার কথা বলবো যে একটা পরিবার একটা বাচ্চাকে যেভাবে উৎসাহিত করতে পারে, বাবা মা, যে আমরা কোথায় আছি সেটা ভাবনা নাই, তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু তার জন্য তোমাদের অদম্য শক্তি দরকার, যে এইগুলা প্রতিকূলতাকে কাটিয়ে তোমাদেরকে সামনে যেতে হবে। আমি মনে করব ঘর থেকেই সেই ইন্সপিরেশনটা শুরু হয়। তার পরবর্তীতে যদি বলেন, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, আসলে সেই স্বপ্নটা কোত্থেকে শুরু হয়েছিল সেটা যদি আমি বলি, যে আমার জীবনটা আসলে যে গ্রামের প্রতিকূলতার কথা বললাম, সেই প্রতিকূলতার চেয়ে আমার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে, আমার বয়স যখন 3.5 বছর, তখন পোলিওতে আমার ডান হাত হারায়। আমি যদি বলেন আমি এক হাতের মানুষ, অতএব আমি আজকে সংগ্রাম করে যে জায়গায় পৌঁছেছি, আমার মনের শক্তিটা আসলে অনেক বেশি দরকার ছিল। কারণ যারা, আমি বলবো পারসনস উইথ ডিসেবিলিটিস, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমাজে অবহেলা এবং নেগলিজেন্স প্লাস বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হয়, কিন্তু সেগুলা যখন আপনার মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়ায়, তখন সামনে যাওয়ার সেই সক্ষমতার জায়গা থাকলেও অক্ষম হয়ে যায় সক্ষমতার জায়গা। অতএব সেই সক্ষমতাকে ধরে রাখতে হলে মানুষ কি বলে, আমি মনে করি সেটা বিষয় না, আপনি কি করছেন, আপনি কি করছেন, কি করতে চান, সেটা ইম্পর্টেন্ট। আপনি আপনাকে মূল্যায়ন করতে শিখুন, আপনাকে জাজমেন্ট করতে শিখুন, তাহলে আসলে অনেক সমস্যার সমাধান হয়। এখন আমি প্রশ্নে আসি, যেহেতু আমার ডান হাতের সমস্যা, আমি যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতেও প্রথম হই, সেকেন্ড হই, তারপরে যখন 6-এ গিয়ে হাই স্কুলে চলে যাই, 7 কিলোমিটারের যে ডিস্টেন্সের কথা বললাম, সেই 7 কিলোমিটার যাওয়া আসা করতে গিয়ে আমি ভর্তি হই। তারপরে যখন রেজাল্ট হয়, চেষ্টা করেছি প্রথম হওয়ার জন্য, যে আমি সবচেয়ে ভালো ছাত্র হই, এটা আমার নিয়ত ছিল, কারণ আমার প্রতিযোগিতা করতে ভালো লাগে এবং সেই প্রতিযোগিতাকে আমি অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। এটা হচ্ছে আমার ব্যক্তি জীবনের যদি সারাংশ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি নিজেই। আমি যদি প্রতিদিন আমাকে পরাজিত করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার বড় বিজয়। এই জন্য আমি ক্লাসের কোনো ছাত্র কোনো দিন বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেছি, সেটা দিব্যি দিয়ে বলতে পারি, সেই সুসম্পর্ক আছে প্রত্যেকের সাথেই, কারণ আমি সেটা করি নাই। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যখন আমার কাছে হেরে যাচ্ছি, আমি 3rd হয়েছি, 7-এ গিয়ে 8-এ ওঠার সময় 2nd হয়েছি, যখন 8-এ বৃত্তি পরীক্ষা হয়, ডিস্ট্রিক্ট লেভেলে বৃত্তি পরীক্ষা হতো, সেই জায়গাটায় যখন আমি বৃত্তি পরীক্ষার জন্য আমি চিন্তা করলাম যে আমি সবচেয়ে ভালো করব, তার জন্য আমার লাইফে একটু পরিবর্তন নিয়ে আসি। কারণ ক্লাস 8-এর সিলেবাসটা তখন এসএসসির একটা ফ্লেভার চলে আসে। তখন চিন্তা করলাম আমার দুর্বলতা কোথায় জায়গায়, প্রত্যেকটা জায়গা আসলে ঠিক করা। যেমন আমি 2য় হয়েছি, 3য় হয়েছি, বিষয়টা আমি অন্য বেশি পেয়েছে সেটা বিষয় না, আমার ব্যক্তিগত দুর্বলতার জায়গাটা কোথায়, কোন সাবজেক্টে আমি দুর্বল। আমি চিন্তা করলাম আমি রিলেটিভলি ম্যাথমেটিক্সে কম পেয়েছি, অতএব যে কারণে টোটাল নাম্বারে গিয়ে এটাই হচ্ছে মেজর কজ। অতএব আমি আমার উৎকর্ষতার জায়গা বেছে নিলাম।
আমার সেই উৎকর্ষতা সাধন করতে হবে হচ্ছে গণিতে, পাশাপাশি অন্যগুলাকেও ভালো করতে হবে। এখন গণিতের উপর যখন জোর দিলাম, আসলে প্রথম গিয়ে 98, 99, 100-র মধ্যে পাওয়া শুরু করলাম ক্লাস 8-এ। বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে যখন আমি একটা পরীক্ষা দিতে পেলাম, একজন শিক্ষক যাকে এখনো মনে হয় আমি চোখের মধ্যে দেখতে পাই, প্রতিদিন একই রুমে, মৌলভী শিক্ষক ছিলেন, আঞ্জুমান স্কুলের নেত্রকোনা ডিস্ট্রিক্টে সরকারি যে স্কুলটা, উনি প্রতিদিন দেখতেন। জেলা প্রশাসক একদিন আসেন, এসে উনি নিজে নিয়ে আসেন আমাকে, আমার খাতাটা দেখান, এবং পরবর্তীতে আমি লাস্ট পরীক্ষার দিন যা ছোট্ট একটু স্মৃতিচারণ করি, উনি শুধু বললেন যে আমি যত স্টুডেন্ট আমার লাইফে দেখেছি, আমার কাছে মনে হয়েছে তোমার ভিতরে অন্য কিছু আছে, এবং আমি বলে দিতে পারি একজন যদি বৃত্তি পায় সেটা তুমি পাবে, এটা নিশ্চিত। আমি স্যারকে পা ছুঁয়ে সালাম করলাম। বিষয়টা হচ্ছে আমি যেভাবে দেখি, একজন শিক্ষকের একটা কথা আমার ভিতরে যে মোটিভেশন তৈরি করে, যে অনুপ্রেরণা তৈরি করে, সেটা কিন্তু স্টিল আই রিমেম্বার আফটার 35 ইয়ার্স। এটা কিন্তু বড়। একজন শিক্ষক কি দিল না, সে একজন শিক্ষককে হতে হবে স্টুডেন্টকে মোটিভেশন দেওয়া, সেই অনুপ্রেরণার জায়গাটা যিনি দিতে পারেন তিনিই প্রকৃত শিক্ষক। আমি কিন্তু স্যারকে, আকন্দ স্যার এখন মনে পড়েছে, উনি প্রকৃত শিক্ষক, যিনি আমার শিক্ষক ছিলেন না, কিন্তু উনি ডিউটি করতে এসে যে পরিচয়টা দিয়েছেন, সে তার প্রতি আমি আজও কৃতজ্ঞ, কারণ সেই মোটিভেশনটা কাজ করে। তারপরে যখন আমি 8-এ বৃত্তি পরীক্ষা হয়, সারা ডিস্ট্রিক্টে আমি সেকেন্ড হাইয়েস্ট মার্কস পাই। ওনারা অফার করলো যেন চলে আসে। আমি বলছি যে না, আমি যদি আমার স্কুল থেকেই, এই প্রত্যন্ত উপজেলা পর্যায়ের স্কুল থেকেই সর্বোচ্চ 2য় স্থান অর্জন করতে পারি, তাহলে আমি ওই স্কুল থেকেও সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো। স্কুল বিষয় না, আমি আমাকে কতটুকু যত্ন করতে পারছি এবং আমি আমার পিছনে কতটুকু পরিশ্রম করতে পারছি, সেটাই সবচেয়ে বড় বিষয়। সেজন্য আমি স্কুল পরিবর্তন করার বিষয়ে আগ্রহী ছিলাম না এবং করি নাই। এসএসসিতেও আমি 10 নম্বরের জন্য বোর্ড স্ট্যান্ড হয় নাই আর্টসে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমি স্কুলের প্রতিযোগিতায় সায়েন্স আর্টস যেহেতু 9-এ একত্রিত হয়ে যায়, তখন আসলে দুঃখের বিষয় হচ্ছে যে আমি সবকিছু মিলিয়ে আর্টস থেকে ফার্স্ট হয়ে যাই, যেটা আসলে সায়েন্সের স্টুডেন্টদের পক্ষে মানা খুব কঠিন। আমাকে নিয়ে আসলে শিক্ষকরাও তখন স্বপ্ন দেখতে থাকে, বলে এর আগে 800 নম্বরের নিচেই বোর্ডে স্ট্যান্ড করেছে, অতএব 800 মার্কস পাইলেই তুমি পাবে। তখন আমি 813 পাই আর্টস থেকে, কিন্তু ওই বছর 823 হচ্ছে ঢাকা বোর্ডের লাস্ট স্ট্যান্ড, যদিও অন্যান্য বোর্ডে 800-র অনেক নিচে বোর্ড স্ট্যান্ড করে। আমার ভিতরে এক ধরনের মনে হচ্ছে বোর্ড স্ট্যান্ড বিষয় না, আমি বাংলাদেশের আমি নিজে প্রতিযোগিতা করে সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের মধ্যে এই গ্রামের একটা স্কুল, একটা অবহেলিত গ্রাম, যার ডিস্টেন্স স্কুল থেকে 7-14 কিলোমিটার হেঁটে আমি যদি এই করতে পারি, আমাকে যদি সুবিধা দেওয়া হয়, আমি আমার চরমে উঠতে সক্ষম হব, আমি যদি এই পরিশ্রমটাকে অব্যাহত রাখি এবং নিজের প্রতি নিজের যত্নটাকে ধরে রাখি। সেই হিসাবে আমার বাবা স্থির করেন, বাবা আমার প্রেরণা অনেক কিছু শিখিয়েছেন, মা টেক কেয়ার করেছেন, প্রচন্ড শাসনের মাধ্যমে বাবা আদর দিয়েছেন। অতএব শাসন এবং আদরের দুটো জায়গার যে কম্বিনেশন, সেটা খুব দরকার একটা পরিবারে। শাসন থাকবে, একই সাথে স্নেহ ভালোবাসা পুরোটুকুই বোঝানোর জায়গাটাও থাকবে, কারণ এই দুটোকে কম্বাইন্ড করলে আসলে একটা জায়গায় পৌঁছা যায়। সেজন্য পরিবারের প্যারেন্টিং, আসলে বাবা মায়ের কম্বিনেশনটা কোন দিকে হবে, কারণ শিশু যেরকম ভালোবাসা চায়, একইভাবে চায় আমি যেন একটা নিয়মের মধ্যে থাকি, নিয়মের বাইরে না যাই। অতএব সেই জায়গাটাকে একটা ফ্রেমে আনার পিছনে আমি মনে করি আমার বাবা এবং মায়ের যে জায়গাটুকু, সেটুকু আসলে আমার যে বেস, ভিত্তি যদি বলেন, সেই ভিত্তিটা দিতে সক্ষম হয়েছে। বাবা বললেন তুমি আসলে ঢাকা কলেজে পড়বে। আমি ঢাকা কলেজ তখন দেখতাম যে ঢাকা কলেজের আগে যারা বোর্ডে স্ট্যান্ড করতো এইচএসসিতে আমাদের সময়, দেখতাম সবাই অলমোস্ট ঢাকা কলেজ থেকে, ওই 2-4 জন বাহির থেকে করে। তখন আমিও স্থির করলাম যে অ্যাডমিশন টেস্ট দেব এবং ঢাকা কলেজেই দেব। সেই প্রতিজ্ঞাবদ্ধতা থেকে আমি পড়াশোনা শুরু করি। আমার বাবা এসে আমার অ্যাডমিশন ফর্ম নিয়ে জমা দিয়ে যান এবং আমার জন্য একটা বই কিনে নিয়ে যান, এবং উনি আমাকে নিয়ে আসেন ভর্তি পরীক্ষা দিতে। আমি চান্স পাই। এখন ভর্তি হওয়ার পর গণলাম সমস্ত বোর্ড থেকে
বোর্ড স্ট্যান্ড করা বিভিন্ন জন সবাই ঢাকা কলেজে চলে আসছে। আমার স্পষ্ট মনে আছে যে আমরা যখন 95 সালে ইন্টারমিডিয়েট দিয়ে 93 এসএসসি পাস করার পর ভর্তি হই, তখন দেখা গেল যে প্রায় 80 থেকে 82 জন বোর্ড স্ট্যান্ড করা। এর মধ্যে আমি কিন্তু আউট অফ দ্য বক্স, আমার কোনো প্লেসমেন্ট নাই, আমার চেয়ে মার্কস অন্য বোর্ডের নিচে আছে, বাট স্ট্যান্ড করা বলতে একটা প্রেস্টিজিয়াস সোসাইটির মধ্যে তার একটা ভালো ছাত্র, সবাই তাকে দেখতে আসা, এই ধরনের একটা কালচার সংস্কৃতি কিন্তু ছিল। তো মনের ভিতর স্বপ্ন দেখলাম যে এদের ভিতরে যেহেতু চলে আসছি, গ্রাম থেকে কোনোদিন কে প্লেস করেছে, স্ট্যান্ড করেছে দেখতে পাই নাই, এখন দেখে আমার চতুর্পাশে এরাই ঘুরছে, ভালো লাগছে। ভালো লাগার অনুভূতিটা প্লাস একই সাথে হচ্ছে আমি যাদের সাথে কথা বলছি আমি কিন্তু তাকে অ্যাসেস করতে পারছি তার কোয়ালিটি কি, তার কোন ধরনের ভাবনা। অতএব আপনি যদি দেশের সর্বোচ্চ স্টুডেন্টদের ভিতরে থেকে তাদেরকে যদি আপনি চিন্তা ভাবনার জায়গাগুলা কি করে সেগুলাকে কম্বাইন্ড করে নিজের ভিতরে প্রতিফলন এবং তার জন্য চেষ্টা করতে পারেন এবং তাদেরকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারেন, আমি সেই জায়গাটায় স্থির করলাম যে আমি ভালো করে পড়ব, ওদের মধ্যে আমি ভালো সেটা প্রমাণ করব। যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পরীক্ষা হয় আমি তৃতীয় হই, সবকিছু মিলে এই 600 স্টুডেন্টের মধ্যে থার্ড। তার মানে আমি চিন্তা করলাম বাংলাদেশের এত বোর্ড স্ট্যান্ড সব এখন আমার পিছনে চলে গেছে। এই জায়গা থেকে নিজের ভিতর সেলফ কমপ্লেসেন্টের জায়গা নেই, আত্মতৃপ্তি বলতে আসলে পৃথিবীতে কোনো কিছুই নেই, কারণ মানুষের ডিজায়ার তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে আমরা স্টেজিং করি, পর্যায় করি যে হোয়াট স্টেজ ফর হোয়াট স্টেজ আই শুড ওয়ার্ক ফর। এটা যদি আপনি করেন দেন ইউ ক্যান ডিটারমাইন ফর দ্য নেক্সট স্টেজ, যে পরবর্তী ধাপে কোথায় যাব। এখন আমি স্থির করলাম, তার পরবর্তীতে আমার স্পিড আর একটু সেকেন্ড ইয়ারে এক্সপিডিয়েট করলাম। দেখলাম কলেজের টিচাররা, আমার এক ম্যাডাম ছিলেন অর্থনীতি বিভাগের, লায়লা আপা, স্টিল আই রিমেম্বার হার নেম বিকজ এইটাও একটা মোটিভেশন ফ্যাক্টর। কারণ উনি আমার অর্থনীতির পরীক্ষার খাতা দেখে তখন স্পষ্টই বলেছিলেন যে সাদাত জীবনে অনেক খাতা দেখি, কিন্তু তোমার অনেকের শেষের দিকের খাতা দেখা যায় অনেক অস্পষ্ট লেখালেখি হতে থাকে, সুন্দর থেকে শুরু করে অসুন্দরের দিকে ধাবিত হয়, কিন্তু ইউ আর দ্য রিভার্স, ইউ প্রোভাইডেড দ্য রিভার্স পিকচার, বিপরীত চিত্র। তোমার বরং সুন্দর এমনিতেই সুন্দর, পরবর্তীতে লাস্টের দিকে আরো সুন্দর হতে থাকে। অর্থাৎ একজন শিক্ষককে তখন আমি ভাবলাম এটা আকৃষ্ট করে কিভাবে, যখন দেখে পুরো খাতায় স্ন্যাপশট, মানে সে যখন চোখ বন্ধ করে স্ন্যাপশটটার কথা চিন্তা করে ছবিটা কেমন হলো, পুরোটাই একরকম, তখন তার ভিতরে এক ধরনের ভালো লাগা তৈরি হয়, সেটাও কিন্তু মার্কসের মধ্যে প্রতিফলন হয়। অতএব খাতা ব্যালেন্সিং করা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, দিস ইজ ইম্পর্টেন্ট। একটা সুপার এক্সিলেন্ট আনসার আর একটা জিরো, এভারেজে কিন্তু আপনি অর্ধেকে নেমে আসলেন। অতএব এই জায়গাটা কিভাবে করবেন তার উপর গুরুত্ব দেওয়াটাও একটা ভালো জায়গা। উনিও আমাকে জীবনে অনেক প্রেরণা দিয়েছেন এবং উৎসাহব্যঞ্জক একটা কথা বলেছিলেন, সেটা আমি বলবো কিভাবে বলবো জানি না। যেমন আমার একটা হাত নেই, উনি মায়ের স্নেহ দিয়ে একদিন ডেকে বললেন যে শাহাদাত জীবনে আমি তোমাকে মায়ের মতো মনে করো, আমি তোমাকে একটু কথা বলার জন্য ডাকছি। আমার এখনো মনে আছে, আমি গেছি, বলছে বলেন, আমি বললাম বলেন ম্যাডাম। ম্যাডাম বললেন তোমার হয়তো দ্বিধাদ্বন্দ্ব হবে, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়ে আসছি, দেখো আমি তোমাকে সন্তানের মতো বলছি, তোমার জীবনে এই হাতের জন্য কোনো কিছু মনে করবা না, তোমার জীবন অনেক সুন্দর হবে, তুমি শুধু তুমি যা সেটা ধরে রাখো। আমি কিন্তু স্টিল আই রিমেম্বার দোজ ওয়ার্ডস। আমি বলছি ম্যাডাম আমার যে সত্যিকার অর্থে একটা হাত নেই, এটা কিন্তু আমার জীবনে একবারও মনে পড়ে না। কয় থ্যাংক ইউ। মানে দিস ইজ দ্য ফ্যাক্ট যে আমি সেকেন্ড ইয়ারে যখন চেষ্টা করলাম তখন আসলে আমি ফার্স্ট হয়ে যাই ঢাকা কলেজে টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ। এবং খিজির হায়াত স্যার স্ট্যাটিস্টিক্স পড়াতেন, ওনার সাথে দেখা হলো, স্যার বললেন শাহাদাত তুমি আসলে স্ট্যাটিস্টিক্সে 99 দিয়েছি, তুমি 100ই পেয়েছো, কিন্তু আমি এক হাতে রেখে দিয়েছি, তুমি এত সুন্দর পরীক্ষা দিয়েছো। যাই হোক, এই বিষয়গুলা উৎসাহব্যঞ্জক এবং আমার ইকোনমিক্সে আসার মূল জায়গাটাই ফিরে আসি। আমার যেহেতু ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করার সমস্যা, 9-এ যেহেতু রেজিস্ট্রেশন করতে হয়, তখন আমি ডিটারমাইন্ড যে আমি আর্টস নিয়ে পড়বো, যেহেতু আমার পক্ষে ওইটা ডিসঅ্যাডভান্টেজ, আমার নিজের ডিসঅ্যাডভান্টেজের কারণে আমার সেটা পসিবল না। আমি যখন অর্থনীতি এবং পৌরনীতি এই বইটা পড়লাম,
তখন অর্থনীতি বইটা পৌরনীতি পড়ে আমার যে ধারণাটা হলো যে এটা তো বিভিন্ন ধরনের হিস্ট্রি, বিভিন্ন ধরনের কথা বলছে যেটা এক্সিস্টিং, সেটা আমি বুঝি এবং অতি সহজেই বুঝি। সরোয়ার্দীর জীবনী বলা শুরু করলো, মনে হচ্ছে যেন একজন ব্যক্তি সে কিভাবে বড় হলো তার কিছু কথা বলছে। এইভাবে যখন বিভিন্ন প্রেক্ষাপটগুলো, রাষ্ট্র কি, রাষ্ট্রের গঠন কি, রাষ্ট্রের মূলতন্ত্র কি, এই সমস্ত জায়গাগুলা মনে হচ্ছে এগুলো তো পড়লেই বোঝা যায়। কিন্তু অর্থনীতি সাবজেক্টটা যখন পড়লাম তখন আমার কাছে হঠাৎ করে মনে হয় ভিন্নভাবে কথা বলার প্রচেষ্টা। অর্থনীতি যখনই শব্দটা আমার স্পষ্ট মনে আছে যে আকাঙ্ক্ষা এবং চাহিদা এক নয়, আমার মাথায় স্ট্রাইকিং ফিচার যে আকাঙ্ক্ষা আবার চাহিদা হয় না কিভাবে, এই যে বুঝাটা, তার মানে অর্থনীতি ডিপলি কোনো কিছু জিনিস বোঝানোর চেষ্টা করে এবং ডিস্টিংক্ট অ্যাট্রিবিউটস আছে ইকোনমিক্স এর মধ্যে, গুণগত বৈশিষ্ট্য আছে, সেটা আমার ভিতর ঢুকে গেল। যত পড়ি তত ভালো লাগা তৈরি হলো। আমি জাস্ট 9-এ আব্বাকে স্পষ্টভাবে বলি যে আমি জীবনে অর্থনীতি নিয়ে পড়বো। আমি সেকেন্ড অপশনস আমি মাথায় রাখি নাই। আমি যখন ঢাকা কলেজেও পড়ে আমার একটাই ধারণা যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়বো। এটা আমার জাস্ট 9 থেকে বিল্ট ইন বলা চলে, যে এটার বাইরে আমি যাই নাই। যাই হোক, সেই প্রত্যয় থেকে আমি চান্স পাই। বোর্ড স্ট্যান্ডের জায়গায় যদি বলেন, আসলে আমি এইচএসসি পরীক্ষায়, সর্বশেষ পরীক্ষায় আমি 1 ঘন্টা পরীক্ষা অ্যাটেন্ড করতে পেরেছি অসুস্থতার জন্য, এবং এই মার্কস আমি 42 মার্কস আনসার করেছিলাম, 42 মার্কসই পেয়েছি ফাইনাল পরীক্ষায়। 1 ঘন্টায় 2 ঘন্টা আমি সিক বেডে ছিলাম। এবং এই নাম্বার বাকি যেটা পাওয়া হয় নাই সেটা স্ট্যাটিস্টিক্স, যে কোর্সে আমি পরবর্তী ব্যাচের 82 জন আমি নিজে পড়িয়েছি ঢাকা কলেজের হোস্টেলে, পরের ব্যাচের, অর্থাৎ সবাই তখন আমার কাছে পড়তে আসতো। এটা আমার আরেকটা বড় অর্জন ছিল বলা চলে, যে আমি স্ট্যাটিস্টিক্স এত সুন্দর বুঝি। তার পরবর্তীতে যখন পরীক্ষা শেষ হলো, লাস্ট পরীক্ষা ছিল, আমার জীবনে ফ্রাস্ট্রেশন, এটা বলা চলে একটা ঝড়। কারণ ওই কলেজের 18 জন বোর্ডে প্লেস করেছিল আমার ব্যাচের, তার মধ্যে আমার নাম নেই, যেটা প্রিন্সিপাল স্যার বিশ্বাস করতে পারেন না, কলেজের আমার টিচাররা তো বিশ্বাস করতে পারে না, জানেন অসুস্থ ছিল, তারপরেও যে এইরকম একটা নাম থাকবে না 20-এর মধ্যে, সেটা আমিও বিশ্বাস করি নাই। আমি হিসাব করেছি রাত্রে যে এই যাই হোক আমার কত মার্কস আসতে পারে। 92 সালে 899 মার্কসের সর্বোচ্চ বোর্ড স্ট্যান্ড। আমি আমার হিসাব করলাম এই বছর হয়তো 810-12 হবে। আমি হিসাব করে দিলাম 822, 829, 818 এর মধ্যে আমার নাম্বার বিভিন্নভাবে ক্যালকুলেশন করি। আমি যদিও 819 পেয়েছি, আমার ক্যালকুলেশনের রিফ্লেকশন হয়েছে, কিন্তু বোর্ড প্লেস হয় নাই। 820 নাম্বারে 20তম পজিশন, অর্থাৎ 1 নাম্বারের জন্য আমি বোর্ড স্ট্যান্ড করি নাই। 819, 820 আমারই বন্ধু, আমার এই হোস্টেলের মুজাহিদ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পরবর্তীতে পাশ করেছে, এখন রূপালী ব্যাংকে কর্মরত। যে বিষয়টা হচ্ছে, আমার রুমমেট বোর্ড প্লেস করেছে, আশরাফ, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন বলছি যে এই 1 নাম্বারের জন্য আমি এখনো স্মৃতিটা মনে পড়ে, নাম নেই, আমি দুর্ভাগ হাস ঢাকা কলেজের সামনে মাঠটায় ওইখানে শুয়ে আছি, একটু চিন্তা করছি। তে আব্বাকে ফোন দিলাম, বললাম যে আব্বা বোর্ড প্লেস তো হয় নাই। কইছে চিন্তা করো না, ওয়াল সোয়েল দ্যাট ইন সোয়েল, ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নাই, মার্কস দেখো কত পাও। মার্কস দেখে উনি অত্যন্ত খুশি হলেন, বলছে শেষ ভালো যার সব ভালো তার। আমি আসলে আমার শেষ কি সেটা চিন্তা করলাম, যে আমার শেষ আপাতত শেষ চিন্তা করছি, সব শেষই শেষ না। আমি যখন একটা টার্গেট চিন্তা করছি তখন সেটাই প্রকৃতপক্ষে আপাতত শেষ, তার পরবর্তী শেষটা কোথায় নির্ধারণ হবে পরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি চান্স পেয়ে গেলাম, চিন্তা করলাম যে আসলে অর্থনীতি নিয়েই পড়বো, অর্থনীতি নিয়ে চিন্তা, যেহেতু আমার যে ডিজায়ার্ড, আমার এটা আকাঙ্ক্ষা ছিল, এখন আসলে আমি পেয়ে গেছি, চাহিদায় রূপান্তর হয়ে গেছে। অতএব সেই জায়গা থেকে আমি আমার চেষ্টা করে আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, এরাসমাস ইউনিভার্সিটি রটারডাম নেদারল্যান্ডস, সেই জায়গা থেকে আরেকটা মাস্টার্স করেছি, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে পিএইচডি করেছি। এবং সমস্ত ক্ষেত্রেই যদি আমি বলি যে আমি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের মধ্যেই পিএইচডি করেছি, এবং একই সাথে আমি মাস্টার্সের ক্ষেত্রে হ্যান্ডস অফসোর বেস্ট রিসার্চ
প্রাইজ অ্যাওয়ার্ড, যেটা বিভিন্ন জায়গায় মানে স্পেশালাইজেশনের উপর দেওয়া হয়, সেই রিসার্চ পেপার অ্যাওয়ার্ডেও পেয়েছি। অতএব ব্যক্তিগত জীবনে আসলে আমি আমার আকাঙ্ক্ষার জায়গাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা হচ্ছে আমি আমার জায়গা থেকে আমাকে সবসময় চিন্তা করি। আমার জীবনে এখন পর্যন্ত আমি কাউকে প্রতিদ্বন্দ্বী খুঁজে পাই না, কারণ আমার প্রতিদ্বন্দ্বী আমি এখনো যে কাজটা করি, যে এই সোসাইটিতে যদি আপনি ভালো থাকতে চান, সবকিছু করতে চান, আসলে আপনাকে আপনি ভালো কিনা সেটা গুরুত্ব দিবেন। আপনি আপনার রিসোর্স, যেটা হচ্ছে আমি বলবো সময়, ছাত্র জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়, সেই সম্পদটাকে আপনি কিভাবে ডিভাইড করছেন। আমরা বলি এলোকেশন অফ রিসোর্সেস, আসলে বাস্তবে আপনি কোটিপতির সেই রিসোর্সের কথা না, আপনি ব্যক্তিগত জীবনে হোয়াট রিসোর্সেস ইউ হ্যাভ, আপনার কি সম্পদ আছে। ছাত্র অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে টাইম। এই টাইম যখন চলে যাচ্ছে সেটা কিন্তু ব্যাক করে না। আমরা বলি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সো এই সেন্সে আপনার উচিত প্রতিটা মুহূর্তকে কিভাবে কাজ করবেন সেটাকে ফ্রেমিং করা। এই অনুযায়ী যদি কাজ করেন খুব সফল হতে হবে না। কথা হচ্ছে আপনি আপনাকে যখনই উপরের দিকে উঠাতে থাকবেন, সেটা যে আপনার ভিতরে একটা প্রশান্তি দিবে, সেটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় পাওয়া। অতএব সেই প্রশান্তি কিন্তু তখন আপনাকে বলবে যে না, আমি আরেকটু ভালো করার জন্য তাহলে এইরকম করা উচিত। এই ডিটারমিনেশন গুলা কিন্তু সেট হয়ে আসে। অবশ্যই স্যার, আমি আসলে এতক্ষণ স্যারের কথা খুব তন্ময় হয়ে শুনছিলাম। মানে স্যার এত ডিফারেন্ট পয়েন্টে সেন্স মেক করছিল, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি নিজে এর মাঝখান থেকে অনেকগুলো লেসন নেয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আমাদের দর্শকরা যারা দেখছেন, যদি কখনো হচ্ছে মনে হয় যে অনেক কিছু নিয়ে যে আমি যা করতে চাইছি করতে পারছি না, আমার তো এইটা নেই ওইটা নেই, এই সমস্যা ওই সমস্যা, আমার মনে হয় এই গত 15 মিনিটের কথাটা স্যার যেগুলো বললেন, এটা হচ্ছে সকালবেলা উঠে আরেকবার করে শোনা উচিত। এবং আমি রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত দেখেছেন, একদম এই মোমেন্টে আমি যখন কথা বলছি তার আগেরটুকু রিওয়াইন্ড করে দরকার হলে আবার দেখেন। আমি শিওর এখান থেকে হচ্ছে আপনার লাইফের জন্য অনেক কিছু নিজের মতো করে নিতে পারবেন। শত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, এটা যে আসলে হচ্ছে মানে ক্রাইসিস যে আসলে একটা অপরচুনিটি, এবং সেখান থেকে যে এটাকে স্ট্রেংথে পরিণত করা যায়, এই উইকনেসকে যে স্ট্রেংথে পরিণত করা যায় এবং সেটা আসলে জেতাও যায়, সেই স্ট্রাগলে যাতে জেতাও যায়, তারই জলজ্যান্ত প্রমাণ হিসেবে আমাদের সামনে আসলে স্যার বসে আছেন। স্যারকে অনেক ধন্যবাদ এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং মোমেন্টে স্যার যে কথাগুলো বললেন, এগুলো আমিও আমার যতটুকু ক্ষুদ্র এক্সপেরিয়েন্স আমি দেখেছি যে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন টিচারদের কথা যেটা বললেন, আমাদের শিক্ষকদের কথা যেটা বললেন, একজন শিক্ষক ক্লাসে হচ্ছে পড়াবেন বা একাডেমিক লেসন যেগুলো দিবেন, সেটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট বটেই, কিন্তু আমরা কিন্তু দিন শেষে স্যার কোন অঙ্কটা করিয়েছিলেন কিংবা কোন লেসনটা দিয়েছিলেন এইটা কিন্তু মনে রাখি না। মনে রাখি যে আমার শিক্ষক আমাকে কি উৎসাহ দিয়েছিলেন। এই উৎসাহের জোর আসলে হচ্ছে অমূল্য। এই উৎসাহের জোরে একজন আসলে অনেক দূর যেতে পারে। এর উল্টোটাও স্যার সত্যি। টিচাররা যখন হচ্ছে কাউকে খুব নেগেটিভলি কোনো একটা ফিডব্যাক দেন কিংবা হচ্ছে তাকে খুব ডিমোরালাইজ করেন, সেখানেই কিন্তু একটা স্টুডেন্টের হচ্ছে শিক্ষা জীবনে অনেক বড় ক্ষতিও কিন্তু হয়ে যেতে পারে স্যার। আর প্যারেন্টিং এর কথা যেটা বললেন, সেটা তো অবশ্যই স্যার এই বিষয়ে আপনার কাছ থেকে আরো শুনবো। তবে স্যার একটা প্রশ্ন আছে আমার এখানে। যেমন স্যার আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট আসি, স্যার আপনি বলেছেন যে আপনার গ্রামটা একদম প্রত্যন্ত অঞ্চলে ছিল, সেখানে তেমন ভালো যাতায়াত ব্যবস্থাও ছিল না, এমনকি বিদ্যুৎ হচ্ছে অল্প কিছুদিন আগে হয়তো গিয়েছে। সেখানে হয়তো যে স্কুল কলেজগুলো ছিল, সেখানের শিক্ষকরা যারা ছিলেন তারাও কতটুকু কেমন কোয়ালিফাইড ছিলেন এটাও আমরা আসলে জানি না। তাহলে এইরকম একটা অবস্থা থেকে কিভাবে বা হচ্ছে কোন মন্ত্রে আপনি হচ্ছে নিজেকে সবসময় উজ্জীবিত রাখতেন যে আমি সামনে এগিয়ে যাব, ভালো করব এবং হচ্ছে ক্রমাগত একটার পর একটা বাধা ডিঙিয়ে আমি এগিয়ে যাওয়ার পথটাকে সুগম করব? আপনার মাইন্ডসেটটা কি ছিল স্যার? এটা আমাদের জন্য হচ্ছে খুব কৌতূহলের একটা জায়গা। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যখন চিন্তা করি, তখন আমার ভিতরে সব সময় স্টিল, এখনো যে বলবেন যে আমি ওই জায়গায় বিলংস করছি না, আমি স্টিল আমি এখনো চোখ বন্ধ করলে সেই আমার নারায়ণপুর আটপাড়া উপজেলার সেই গ্রামেই ফিরে যাই। এখনো আমি ওই জায়গায় বসবাস করছি মানসিকভাবে, হয়তো পারিপার্শ্বিক কারণে, কাজের অবস্থার কারণে এখানে আছি। এখন জীবনে আমি যেটা সব সময় ভাবতাম যে আমার জীবনে যদি কিছু ভালো কিছু করতে হয় তাহলে কি করতে হবে। প্রথম অবস্থায় ভাবতাম যে আমাকে লেখাপড়া করি
মানে কথা হচ্ছে যে লেখাপড়া করেই আমাকে আমার জায়গা তৈরি করতে হবে। অতএব লেখাপড়া কি জিনিস সেটার উপর আমি গুরুত্ব দিলাম। যেমন ক্লাস 5 থেকে স্পষ্ট মনে আছে যে সিরিয়াস এফোর্ট দেওয়া শুরু করলাম, এইটা গিয়ে আবার বাড়িয়ে দিলাম আরো অনেক গুণ। বিষয়টা হচ্ছে যখন একটা প্রতিযোগিতা আসে লেখাপড়ার, ক্লাসের যখন প্রতিযোগিতা সেটাও প্রতিযোগিতা। আমি বলছি কিন্তু আমার সাথে আমার প্রতিযোগিতা রিলেটিভলি আমার অবস্থান কোথায় সেটা আমি নির্ধারণ করব আমার সাথে প্রতিযোগিতা করে। তখন সেই জায়গা থেকে যখন আমি আমার উৎকর্ষতার জন্য আমি বলছি যে আমি কি জানি কি জানি না, এবং বিষয়টা হচ্ছে জানি না বিষয়টা আমি কিভাবে জানবো। যেমন একটা জিনিস হচ্ছে মুখস্থ পড়া, আমি যেটাকে হেট করি আমার লাইফে। কথা হচ্ছে মুখস্থ বিষয় না, বিষয়টা হচ্ছে নিজের ভিতর নিয়ে এসে নিজের মতো করে উপস্থাপন করা। এই সক্ষমতাটা যার যত বেশি, সে আসলে জীবনে অনেক স্টুডেন্ট অনেক ভালো করবে কিন্তু পরবর্তী লাইফে গিয়ে কিন্তু অনেক পিছিয়ে পড়ে। তার মনে হচ্ছে লাইফ স্কিল, যে আমরা লাইফ স্কিলের কথা বলি, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই এই প্রতিভাটা যদি কেউ প্র্যাকটিস করে যে আমি কি পড়লাম। বিষয়টা হচ্ছে আমি কি এখন চোখ বন্ধ করে বলতে পারি, আমি কি আমার বাবার সাথে এই কি পড়েছি সেটা গল্প আকারে বলতে পারি, আমি আমার মাকে বলতে পারি। আসলে হচ্ছে একটা পরিবেশ তৈরি করা। এই জন্যই ইভেন আমি যখন পিএইচডি করি আমার সুপারভাইজার বারবার আমাকে বলতো, মোহাম্মদ স্পিক আউট, মানে স্পিক আউট অ্যাবাউট ইউর টপিকস অ্যামং দ্য পিপল। তুমি কি গবেষণা করছো সেটা বারবার বলতে থাকবে, তখন গবেষণার বিষয়গুলো আরো তোমার কাছে সহজ হয়ে আসবে, আরো নতুনত্বর জন্ম দিবে। অতএব আপনি কি পড়লেন সেটা যদি আপনি আপনার বন্ধুকে পুরাটা একটা গল্পের মতো বলতে না পারেন, তার মানে হচ্ছে পড়াটা পড়া হয় নাই। অতএব তার মানে হচ্ছে লাইফ স্কিলস। আপনি মুখস্থ প্রশ্ন করলাম, লিখে দিলেন 4 out of 4, যে সুন্দর করে লিখলো 3.5, ওর যে ভবিষ্যৎ প্রবৃদ্ধি সেটা আপনাকেও অনেক অংশে ছাড়িয়ে যাবে। এই প্রবৃদ্ধি মানে গ্রোথ, নলেজ গ্রোথ, জ্ঞানের প্রবৃদ্ধি। অতএব আমরা যে শুধু বাস্তব জীবনে প্রবৃদ্ধি মেজর করি বিষয়টা তা না। আমার জ্ঞান এটা অ্যাকিউমুলেটিভ নলেজ, যে আমার পুঞ্জীভূত জ্ঞান, সেই পুঞ্জীভূত যখন হচ্ছে পুঞ্জিটা কি রেটে বাড়ছে। আপনি যদি এই প্র্যাকটিসটা করেন তখন দেখবেন যে কোনো জিনিস পড়ছেন সিম্পল ম্যাপ, অর্থাৎ আপনি ডায়াগ্রাম করে ফেলতে পারতেছেন যে আমি এই কথা বলছি তারপরে এই কথা ম্যাপ করে ফেলানো, যে ম্যাপিং একটা পড়াশোনাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন নিজের ভিতর কোনো কিছু নিয়ে দাঁড়াতে হবে না, আপনি বক্তৃতা দিবেন, কথা বলবেন, খাতায় লিখবেন, চিন্তা করতে হবে না। ইভেন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি পরীক্ষার আগ মুহূর্তে একজনের সাথে কথা বললে ও সব লেখাপড়া ভুলে যায়। এটা হবে কেন? তার মানে হচ্ছে আপনার ভিতরে যে শার্পনেস, আপনার ভিতরে যে শক্তি, জ্ঞানের শক্তি, জ্ঞান তো নিববে না, ঝড় হবে, জ্ঞান কোনোদিন ধ্বংস হবে না, জ্ঞান জ্ঞানের মতোই থাকবে। তা আপনারটা একজনের কথা বলতে গেলে ডিস্টার্ব হচ্ছে, নিবেন না, এই কথা আপনি বলবেন কেন? তার মানে হচ্ছে আপনার সেই দীপ্তিটাই তৈরি করতে পারেন না, যেটা শক অ্যাবজর্পটিভ পাওয়ার আছে, যে শক আসবে, কথা বলবি, পরিবেশ প্রতিবেশ, কেউ হয়তো গান গাইবে পরীক্ষার হলের আগ মুহূর্তে। অতএব সেটা যদি আপনাকে ডিস্টার্বিং মনে করেন তাহলে এইরকম ডিস্টার্বিং অনেক কিছুই থাকবে। আপনি এই জন্যই বলছি নিজের করে পড়তে হবে, নিজের গল্প তৈরি করতে হবে প্রত্যেকটা জিনিস। আমি যেরকম বলছি ম্যাথ, আমি আমার স্পষ্ট করে বললে যখন বাংলা মিডিয়াম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়া হয় তাদের জন্য সত্যিকার অর্থেই এটারে সিডোর বলেন আর যাই বলেন, কারণ হচ্ছে এত বড় বড় বই যখন ইংলিশ ভার্সনে লেখা হয়, এত ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স ঢুকে যায়, আর্টসের স্টুডেন্টদের জন্য সত্যিকার অর্থে এটা একটা সিডোরের মতো, টর্নেডোর মতো। তা আমিও সেই টর্নেডোতে ভেসে যাওয়ার মতো। আমি চেষ্টা করি দিন রাত বোঝার চেষ্টা করি। যখন লিনিয়ার ফাংশন পড়ছি, সরল রৈখিক অপেক্ষক, বাংলা আরো কঠিন মনে হয়, তাহলে আমি ইংরেজিকে বাংলা বুঝবো না কি করব? আমি কোনো কিছু বুঝতে পারি না। কোয়াড্রেটিক ফাংশন বলে কি দ্বিঘাত অপেক্ষক, দ্বিঘাত সমীকরণ, ইকুয়েশন, আমি বাংলায় করব না ইংলিশ? আমরা যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র, অতএব এই স্ট্রাগল থেকে খুব ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে ফার্স্ট ইয়ারে। কিন্তু আমি সেই কষ্টে বাড়ি পর্যন্ত চলে গেছি। আমার বাবা তখন মাথায় হাত দিয়ে বলছে, তুমি থেমে থাকার ছেলে না, তুমি ভালো করবা
আমার বিশ্বাস। তুমি বলছো চেষ্টা করছো, চেষ্টা করে যাও, তুমি পারবে। আমি আবার সাহস নিয়ে আসি যে না, ইকোনমিক্স ভালো লাগে তাহলে আমি বুঝবো না কেন, ইংরেজিও বুঝবো। তে বুঝার চেষ্টা করেছি। ম্যাথমেটিক্স এখন আমি গল্পের মতো বলি। ম্যাথমেটিক্স আমার ইকুয়েশন না, আমার কথা হচ্ছে আমার কথা ইকুয়েশন হবে। আমি অঙ্ক শেখার জন্য অর্থনীতি পড়ি নাই, অর্থনীতি শেখার জন্য অঙ্ক ব্যবহার করা হচ্ছে। অতএব অঙ্ক, অর্থনীতির ম্যাথস, অর্থনীতির কিভাবে কথা বলে, ভাষা কিভাবে বলে, সেটাকে আয়ত্ত করার চেষ্টা করেছি। আমি সবসময় ম্যাথে টপার হিসাবেই মার্কস পেয়েছি হোল লাইফে। অতএব সেই জায়গাটায় যে আপনার প্রবলেমস কি সেটা যেরকম ঠিক করতে হয়, একইভাবে প্রবলেমটা সলিউশন করার জন্য ফার্ম ডিটারমিনেশন ইজ ইম্পর্টেন্ট। এখন ডিটারমিনেশন আছে, অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে একটা পরিবেশেও দরকার হয়। আপনি চিন্তা করবেন আসলে কি করা যায়। মেকানিজম হিসেবে আমি যেটা বলছি যে আমি যেরকম এসএসসিতে দুর্গম এলাকা এখানে উঠে আসছি, সেটার পিছনে আমার যে স্ট্রং ডিটারমিনেশন, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট। এবং পরিবেশ হচ্ছে ফ্যামিলি থেকে শুরু করে স্কুলে ভালো শিক্ষক ছিল না বলতে শিক্ষক কিছু শিখায় না। শিক্ষক আসলে যে কথা বলে, যে টেকনিক বলে, সে তো ওই মুহূর্তে আপনাকে শেখানোর জন্য বলতেছে। নিবেন আপনি, শিখবেন আপনি, বড় হবেন আপনি। এটা একটা মেকানিজম। আমি বলি ইনস্টিটিউশন ইজ এ মেকানিজম যে আপনাকে গ্রো আপ করার জন্য। অতএব শিক্ষক যে লাইন অফ থটটা দিল সেটা আপনি মাথায় নিয়ে আপনি কিন্তু শেখার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। শিক্ষক টেকনিক বলল, আপনি সেই টেকনিকটা শিখে আপনি আপনার মতো করে কিন্তু শিখে যাচ্ছেন। অতএব শিক্ষাটা নির্ভর করে আপনার উপর। আমি মনে করি কোন বিল্ডিং এ পড়ছি বিষয় না, জাঁকজমকপূর্ণ বিল্ডিং না ছনের গড় সেটা বিষয় না। অতএব আপনি যখন দেখেন রিক্সাওয়ালার ছেলে মেডিকেলে চান্স পাচ্ছে, তাহলে তো ছনের গড় থেকে মেডিকেলে চান্স পাওয়ার কথা না, পাচ্ছে কেন? তার মানে হচ্ছে সেই জায়গাগুলা যখন বিচিত্রতা চিন্তা করবেন, ডাইভার্সিটি চিন্তা করবেন, তখন আসলে যে ওপেননেসটা তৈরি হয় যে আমাকে ওই জায়গা তৈরি করতে হবে। অতএব তার জন্য কি প্রয়োজন, দিস ইজ ইম্পর্টেন্ট। এখন আমি সংক্ষেপে যদি বলি তাহলে আমি বলবো যে আপনি আপনার উপর আত্মবিশ্বাসের জায়গাটা বাড়ান, এবং সেই আত্মবিশ্বাসের জায়গা বাড়ানোর জন্য কি করণীয় আমি বলবো যে আপনি নিজের সাথেই কথা বলা শুরু করুন যে আপনি আসলে কি করেছেন, কি পড়েছেন, আপনি সেটা আপনার কাছে আয়নার সামনে বলতে পারেন কিনা। যদি মনে করেন বলতে পারেন পুরা গল্পটা, তখন মনে করবেন পৃথিবীর যত মানুষ থাকুক আপনি এই গল্পটা বলার সক্ষমতা রাখেন। নিজের কাছেই যদি পরাজিত হয়ে যান, মানুষের সামনে কথা বলার সেই সৎ সাহসটুকু আপনার আর আসবে না। তখন নিজেকে আরো দুর্বল মনে করে অনেক পিছনে পড়ে যাবেন। অতএব আপনার জন্য টেকনিক কোনটা কি প্রযোজ্য সেটা আপনি নির্ধারণ করবেন, এবং সেটা অবশ্যই যেন আপনাকে আপগ্রেডিং করে। অসংখ্য ধন্যবাদ স্যার। মানে এই জিনিসটাই আমরা অনেক সময় হচ্ছে হারিয়ে ফেলি বা আমাদের মন থেকে চলে যায়, যে আমরা আসলে এখন যেখানে ফিজিক্যালি আছি আমরা আসলে এখানে নেই, আমরা আসলে আমাদের মনের ভিতরে আছি। সেই আমাদের মনের জগৎটা যেরকম, যতটুকু গুছানো কিংবা যতটুকু পরিশীলিত, আমাদের কাজের আউটকামটা আসলে সেরকমই হয়। স্যার আপনার এই কথা থেকে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসলো। যেমন স্যার আপনি যখন আপনার লাইফ স্টোরিটা বলছিলেন, তখন এসএসসি পরীক্ষায় তখন একটা আপনি যত নাম্বার পেয়েছেন অন্যরা তার চেয়ে হয়তো কম নাম্বার পেয়েও বোর্ড স্ট্যান্ডার্ড করেছে, কিন্তু আপনার বোর্ডে হয়তো সেটা হয়নি। তারপর হচ্ছে এইচএসসি পরীক্ষাতেও অসুস্থতার জন্য হচ্ছে আপনার একটা মার্কের জন্য এটা ছুটে গিয়েছিল। তো যারা হচ্ছে হাই অ্যাচিভার তাদের জন্য এটা তো আসলে বেশ বড়সড় একটা মানসিক আঘাত। আমরা আজকাল দেখতে পাই যে অনেক সময় এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা এরকম ছোটখাটো পরীক্ষাতেও খারাপ করার কারণে, বা হচ্ছে ইভেন স্কুলের পরীক্ষাতেও খারাপ করার কারণে বাচ্চারা অনেক হতাশ হয়ে যায়। এমনকি খুবই দুঃখজনক হলেও সত্যি যে অনেকে কিন্তু আত্মহননের পথও বেছে নেয়। ইভেন এরপরে ভার্সিটি লাইফে গিয়ে যে ছেলেটা বা যে মেয়েটা দেখা যাচ্ছে যে একটা ভালো রেজাল্ট করে ভার্সিটিতে একটা সুবিধা মতো তার পছন্দ মতো একটা সাবজেক্ট পেয়েছে, তারপরেও সে সাম কাইন্ড অফ মানে কোনো একটা কারণে সে হচ্ছে তার একাডেমিক লাইফেও হতাশায় পর্যবসিত হয়। এবং এই হতাশাগুলো মানুষকে ডিরেইল করে দেয় তো বটেই, অনেকে তাদের লাইফটাকেও শেষ করে দেওয়ার মতো একটা ডিসিশন নিয়ে ফেলে। তো স্যার আপনার জীবন দিয়ে যদি বলেন এরকম কিছু মানসিক আঘাত কিংবা হচ্ছে এরকম এক্সপেকটেশনের মিসম্যাচ হওয়া, এই জিনিসটাকে আপনি কিভাবে মোকাবেলা করেছিলেন এবং সেটাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করতে পারি আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের অনুজ যারা আছে তাদের জন্য আমরা কিভাবে এই টিপস গুলো দিতে পারি? জি ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা এখন যে সমাজে বসবাস করছি
সত্যিকার অর্থে মেন্টাল হেলথ এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। যেমন আমি যদি সংক্ষেপে বলি, অর্থনীতির ভাষায় বলি, যে আমরা তো বলি অভাব অসীম এবং সম্পদ সীমিত। বিষয়টা হচ্ছে আপনি যদি অভাব অসীমতার দিকে তাকান তাহলে তো তার কোনো কিছু পাবেন না। এই জন্যই প্রকৃতপক্ষে ইসলামের দিকেও যদি আমরা ইসলাম থেকেও একটু কথা বলি, যে আপনি মহাকাশ এইসব নিয়ে বেশি ভাবনার কথা কিন্তু স্পষ্টতই নিষেধ আছে, কারণ আপনার মানসিকভাবে আপনি ভেঙে পড়তে পারেন, অর্থাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। কারণ এই সৃষ্টির মহা কিছু যে এই রহস্য, এটা উদ্ঘাটন করা আমাদের এই ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না। অতএব সেজন্যই আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমি আমার জায়গাটা কোথায় আছি, নেক্সট স্টেজ কি, তার জন্য চেষ্টা করা। কিন্তু অসীমতার দিকে তাকিয়ে চেষ্টা করতে থাকলে আপনি কোথায় যাবেন, দ্যাট মিনস বাউন্ডেড না। আপনাকে প্রথম অবস্থায় বাউন্ডেড করতে হবে। অসীমতার ভিতরে ইউ হ্যাভ টু মেক এ বাউন্ডারি, যে আমি আসলে এই জায়গায় আছি, আমার যে সম্পদ, আমার যে মেধা, আমার যে পরিবেশ, সবকিছু মিলে পরিশ্রম করলে আমি এই জায়গায় যেতে পারি। অতএব সেই জায়গাটা ঠিক করেন, হয়তো এর কাছাকাছি যাবেন। তার মানে হচ্ছে আপনি তখন নিজের উপর কনফিডেন্স তৈরি করাটাই সবচেয়ে বড়। অন্যের সাথে কি করলেন মাপকাঠি পাবেন না। তখন আইনস্টাইনের সাথে নিজের তুলনা করলে মনে করবেন জ্ঞানী না। কিন্তু আপনি যদি আপনার ভিতরকে ভালো করতে চান, আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে চান, তাহলে আপনি আপনাকে প্রতিদিন পরিবর্তন করতে পারছেন কিনা। আপনি স্টুডেন্ট, আপনি প্রতিদিন নতুন কিছু শিখছেন কিনা। আপনার যে কোর্স কন্টেন্ট, সেই কন্টেন্ট গুলাকে আপনি ডিভাইড করেছেন কিনা, যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। অতএব আপনি তখন আর পিছিয়ে থাকবেন না। ইফ ইউ হ্যাভ এ স্পেসিফিক মাইলস্টোনস ফর ইচ সাবজেক্ট এবং ইচ কন্টেন্টস। কথা হচ্ছে যে এই জায়গাগুলা আপনি এখন যদি চিন্তা করেন, গত বছর আমি এই সময়ের মধ্যে করেছি, এই বছর পরের ক্লাসে উঠে আমি আরেকটু আগে করব, যার জন্য আবার আরেকটু বেশি আমি সময় দিয়ে এই জিনিসগুলোকে আরো একটু ভালো করে ফ্রেমিং করব। তার মানে কি, আপনি এফিসিয়েন্সি গেইন করেছেন। যে কাজটা আপনি 1 ঘন্টায় করতেন, এখন সেটা 50 মিনিটসে করছেন। দ্যাট মিনস আপনি আপনারকে এফিসিয়েন্ট করে তুলছেন। এফিসিয়েন্সিরও কোনো কিন্তু লেভেল নাই। আমি প্রফেসর শাহাদাত যে জায়গাটুকু পারি, আমার হয়তো অর্ধেকের কম সময়েও একটা কাজ আরেকজন করতে পারে। দ্যাট মিনস হি ইজ এফিসিয়েন্ট। কিন্তু আমি কোথায় ছিলাম, আমি আমাকে প্রতিদিন উৎকর্ষতা মানে হচ্ছে এফিসিয়েন্সি গেইন করছি কিনা। আপনি যদি নিজের প্রতি, যে আমার এফিসিয়েন্সি গেইনের জন্য কি দরকার, সেই জায়গাগুলা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন আসলে ভাবনা উচিত, যে আমার আজকের কাজ কি। আজকের কাজটা আমি ভাবছিলাম 2 ঘন্টায় করে ফেলছি, গুড। তখন কিন্তু আপনি বড় একটা অবজেক্টিভের জায়গা সেট করতে পারবেন। কিন্তু আজকেরটা এইখানেই পারলেন না, আপনি কিন্তু ওই দিকে যাচ্ছেন না। অতএব আপনি যদি আপনার সাথে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার জন্য ইনস্ট্রুমেন্ট নির্ধারক সমূহ, আমি বলবো হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ এফিসিয়েন্সি। আপনি এফিসিয়েন্সি মাপবেন, বিষয়টা হচ্ছে দক্ষতা মাপবেন। দক্ষতা কি দিয়ে মাপবেন? লেখাপড়া দিয়ে মাপবেন, আপনার আচরণ দিয়ে মাপবেন, আপনার ইথিক্স প্র্যাকটিস দিয়ে মাপবেন। কারণ আপনার মনোজগৎটাকে তো পরিশুদ্ধ যদি না থাকে, তাহলে বাকিগুলা পরিশুদ্ধ তো হবে না। অতএব আপনার অনেক কিছু কন্ট্রোল এনভায়রনমেন্ট করেই কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে হয়। অতএব আপনি প্রত্যেকটা জায়গাকে আপনি প্রতিদিন ভাবেন যে আমি আসলে কি করলাম এবং কি করা উচিত। স্ট্রাকচার্ড যে কোনো জিনিস আপনাকে কিন্তু খুব দ্রুত মাইলস্টোনে পৌঁছাতে পারে। আপনি যদি এলোমেলো ভাবে শুরু করেন, তাহলে প্রবাদ আছে, ওয়েল বিগান ইজ হাফ ডান। ভালোভাবে শুরু করা মানেই অর্ধেক শেষ হয়ে যাওয়া। অতএব আপনি যখন শুরুটাই করছেন, কি শুরু করছেন, কোথায় যাবেন সেটা জানেন না, তাহলে আপনার দ্বারা আপনাকে উৎকর্ষতা আনা খুব কঠিন। এই জন্যই আমি শুধু ছাত্রদেরকে, স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি বলি, আসলে আপনি কে, আপনি কি করতে চান, আপনি এটা করার জন্য কি করা উচিত, এবং সেটা হচ্ছে আমি সবসময়ই বলি, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদই সময়। সময়, সময় এবং সময়। অতএব সময়টাকে আপনি বিভাজন করেন, আপনার কর্মের জন্য কিভাবে ভাগ করবেন, এবং সেটাকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সময়টাকে
ক্যান বি মোর প্রোডাক্টিভ, ক্যান বি মোর এফিশিয়েন্ট। তাহলে সেই এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি সবকিছু যদি আপনার বেড়ে যায়, তাহার মানেই হচ্ছে কিন্তু আপনি আসলে উৎকর্ষতার দিকে যাচ্ছেন এবং আরো উন্নততর জায়গার দিকে যাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন অর্থনীতির লোক, আমরা সব সময় ব্যক্তির উপর গুরুত্ব দিই। ব্যক্তির উপর ইন এ সেন্স, আপনি একজন ব্যক্তি হিসাবে আপনি যদি আপনাকে ধীরে ধীরে ভালো সম্পদে পরিণত করতে পারেন, এইভাবে প্রত্যেকটা ব্যক্তি যদি তাকে উৎকর্ষতার দিকে নিতে পারে, সামগ্রিকভাবে একটা সোসাইটি ভালো হয়ে যায় এবং একটা প্রোডাক্টিভ সোসাইটি হয়ে যায়, ইনোভেটিভ সোসাইটি হয়ে যায়। কারণ ইনোভেশন তখনই আসবে একটা জীবনে। প্রত্যেকটা, আমরা বলি শুধুমাত্র যে একটা প্রোডাক্ট উৎপাদন করা মানে ইনোভেশন, নট নেসেসারিলি। আপনি সার্ভিস করছেন, ধরেন দিস ইজ এ সার্ভিস সেক্টর, উৎকর্ষ একটা প্রতিষ্ঠান এটা সার্ভিস প্রোভাইড করে। তো সার্ভিসের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে ইনোভেশন কি? আপনি আগে সেবাটা কিভাবে দিতেন, কত সময় লাগতো, কিভাবে পৌঁছাতেন, এখন আরো অল্প সময়ে আরো ভালোভাবে পৌঁছাচ্ছেন। তার মানে কি, আপনি সার্ভিসটাকে প্রোডাক্টিভ করলেন, এফিশিয়েন্ট করলেন, রিসোর্স ইউটিলাইজেশন করলেন, তার মানে সোসাইটির জন্য গেইন ক্রিয়েট করলেন। তাহলে একটা হোল সোসাইটিকে যদি নিতে হয়, আমি বলবো ব্যক্তিকে ভালোর দিকে নিয়ে যান, ব্যক্তিকে ইনোভেশনের জায়গাগুলা স্পেস তৈরি করেন এবং আপনাকে আমি বলবো মোর প্রোডাক্টিভ এবং মোর এফিসিয়েন্সির জায়গায় যদি সামান্য হলেও 18 কোটি মানুষের সামান্য যোগ করলেও বিশাল হয়ে যায়। অতএব সেই জায়গা থেকে আমরা ব্যক্তি পর্যায়ের এই এফিসিয়েন্সি গেইন যদি সব স্টুডেন্ট আনতে পারে, তাদের ভিতরে ইনোভেটিভ প্র্যাকটিস তৈরি হয়ে যায়। লেখাপড়া শেখা, বই পড়ে বইয়ের আসলে যে কথাটা বলতে চাচ্ছে সেটা কি প্রকৃতপক্ষে এই কথাটাই না আরো কথা? আমি একটা বই পড়লাম, তাহলে এই বই কি সমাজের জন্য না? সমাজের জন্য, সোসাইটির জন্য, রাষ্ট্রের জন্য। অতএব এই কথাটা সোসাইটির জন্য কিভাবে অ্যাপ্লিকেবল, রাষ্ট্রের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল, আমার পরিবারের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল, আমি ব্যক্তি হিসাবে কিভাবে অ্যাপ্লিকেবল, সমস্ত লেখাপড়াই তো তাই মূলত। অতএব আপনি যদি একটা কন্টেন্ট পড়লেন, আপনি যদি সেটাকে বাস্তবতার সাথে না মিলান, তখন আপনার ভিতর থেকে স্টোরি তৈরি হবে না লেখাপড়া নিয়ে। অতএব আমি বলবো, যা পড়েছেন সেটা নিয়ে চোখ বন্ধ করে ভাবেন যে কি পড়েছেন, সেই পড়ার গুরুত্বটা কি। আপনি যদি লেখাপড়াকে ইম্পর্টেন্সই না ভাবেন যে লেখাপড়া করে কি হবে, তাহলে তো নেগলিজেন্স, আর নেগলিজেন্স করলে তো আপনি নিজেই পিছিয়ে পড়বেন। অতএব সেই জায়গা থেকে লেখাপড়ার যে একটা গুরুত্ব আছে, ভ্যালু আছে, এবং আপনি যে নিজেকে আপনি ভ্যালু ক্রিয়েশন করছেন লেখাপড়ার মাধ্যমে, এই জায়গাটা যখন তৈরি হবে, তখন সত্যিকার অর্থে লেখাপড়া একটা আনন্দের উপকরণ হিসাবে, লেখাপড়া কষ্টের না। লেখাপড়া প্রত্যেকটা জিনিস শেখা মানে হচ্ছে প্রতি মুহূর্তে আনন্দ দেয়, সেই আনন্দকে উপভোগ করাতে হবে এবং সেই উপভোগ করতে পারলেই তাদের পক্ষেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। অবশ্যই স্যার, অবশ্যই অনেক সুন্দর করে বললেন স্যার জিনিসটা। আর স্যার, আপনার কথা শুনতে শুনতে এই জিনিসটা মনে হচ্ছিল যে এটা তো প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় রাখা উচিতই, তার যে সবচেয়ে মূল্যবান সম্পদ সময়, এটা তো আসলে কখনোই আর কোনোভাবে ফেরত পাওয়া যাবে না। পরবর্তী লাইফে আমরা যাই করি না কেন, যেই প্রফেশনেই যাই না কেন, যেই সময়টা আমরা রেখে এসেছি, এটা কখনোই আর ফেরত পাওয়া যাবে না। কাজেই আমাদের প্রত্যেকেরই, আমরা যেই শ্রেণী পেশায় থাকি না কেন, এটা অবশ্যই মাথায় রাখতেই হবে। আর স্যারের কাছ থেকে আমার আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে বাবা মায়েরা, প্যারেন্টসরা যারা হচ্ছে বাচ্চাদেরকে রেইজ করছেন এখন, তারা বাচ্চাদের মধ্যে এই পজিটিভ অ্যাটিটিউড এবং এই গ্রোথ মেন্টালিটি এবং এরকম মেন্টাল রেজিলিয়েন্স, ফোকাস এবং সর্বোপরি ডিসিপ্লিন, এই জিনিসগুলোই তো বাবা মা সন্তানের মধ্যে দেখতে চান, কারণ সে যাতে পরবর্তী পৃথিবীর জন্য একজন যোগ্যতর মানুষ হয়ে গড়ে উঠতে পারে। এই জিনিসগুলো বাবা মা আসলে চাইলে কিভাবে গাইড করতে পারেন বা অ্যাচিভ করতে পারেন? দেখেন, আমরা যদি এইভাবে বলি যে পরিবার, বিষয়টা হচ্ছে কি, আপনি পরিবারের যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পরিবারের ভিতর যদি অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করে, অর্থাৎ বাবা মায়ের সম্পর্ক সন্তান কিন্তু দেখছে, বাবা মা কিভাবে কাকে ট্রিট করছে সেটা কিন্তু দেখছে। অতএব নেগেটিভলি যদি ট্রিট করা হয়, তার নেগেটিভ প্রভাব কিন্তু সন্তানকে পড়ে। অতএব বাবা মার উচিত যে আসলে যত কিছুই হোক, সন্তানের সামনে কথা বলা,
মানে আমি বলবো যে শব্দ চয়ন, এইটা কিন্তু অনেক বিষয়, কারণ অনেক শব্দ সন্তান কিন্তু শিখে ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে। অতএব আপনি গালি বলেন আর বুলি বলেন, যাই বলেন, সেটা কিন্তু ওর প্রথম লার্নিং স্টেজ ওই জায়গা থেকে হয়। অতএব আমি বলবো যে সন্তানকে কোনো নেগেটিভ প্রভাব ফেলে সেই বিষয়ে তো পিতামাতার সবাই জানে, কিন্তু আসলে আমাদের পরিবেশের কারণেই দেখা যায় বিভিন্ন কারণে হয়ে ওঠে না। অতএব সার্বিকভাবে যদি বলেন তাহলে পৃথিবীতে এই সোসাইটি গুলার মধ্যে ভিন্নতা কেন, তার মানে হচ্ছে আপনি যদি বলেন পৃথিবীতে শান্তির দিক থেকে আমি যদি ইন্ডেক্সে দেখি পৃথিবীর এই দেশগুলা আগে, আবার জিডিপির দিক থেকে দেখলে ঠিক উল্টা রাষ্ট্র চলে আসে। তার মানে হচ্ছে অর্থ দিয়ে শান্তি মেজর করা যায় না প্রথমত। তাহলে অর্থের আকাঙ্ক্ষায় শান্তি বিনষ্ট হোক সেটা তো উচিত না। তার মানে হচ্ছে আপনি একটা কুড়ে ঘর থেকেও, যেমন ফর এক্সাম্পল ভুটানের কথা বলেন, তারা শান্তিপ্রিয় দেশ, তাই না? মানে হচ্ছে তারা শান্তির দিক থেকে অনেক এগিয়ে। বিষয়টা হচ্ছে তাদের রিসোর্সের দিক থেকে তো তাদের রিসোর্স নাই, তার মানে রিসোর্স পোর বাট পিস রিচ। তাহলে এই যে রিসোর্স পোর ভার্সাস পিস রিচ, পিসের কারণে তারা ধনী, সেই যে জায়গাগুলা, এইগুলা আসলে আমাদের সোসাইটিতে হয় কি জ্ঞানের অভাব, মানে আমি বলবো, এবং সেটা হচ্ছে সোসাইটির মানুষের ভিতরে এই জায়গাগুলা না থাকার কারণে আমরা একটা অসম প্রতিযোগিতা তৈরি করার জন্য, এবং আরেকটা জিনিস হচ্ছে কি সমাজে বিশৃঙ্খলার পিছনে প্রকৃত জ্ঞানটা না থাকাও, মনে করে আমার কোটি টাকা থাকলেই মনে হয় শান্তি, আসলে টাকায় শান্তি নাই, সেই জায়গাটাই তো আমরা বিলংস করি না। ধরেন স্বামী স্ত্রীতে অনেক ক্ষেত্রে অনেক স্ত্রীর অনেক ডিমান্ড থাকতে পারে, অনেক স্বামী হয়তো সেটা দিতে পারছে না, সেটা নিয়েও কলহ। কিন্তু যা আছে, ইভেন আমরা তো জানি যে বলা আছে হয়তো ইসলামের কোনো এক জায়গায় যে আমাদের বি স্যাটিসফাইড হোয়াট এভার ইউ হ্যাভ, যে তৃপ্ত থাকো তোমার যা আছে। কিন্তু তার মানে হচ্ছে এটা বাড়ায়ও না, সে কথা কিন্তু বলা নাই। তার মানে হচ্ছে বাড়াও সৎ পরিশ্রম, সৎ যোগ্যতা, সবকিছুর মাধ্যমে। প্রথমত হচ্ছে আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় পরিবারের ভিতর স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সমঝোতা, যে আমরা এই জায়গাটায় যেন কোনো ধরনের কলহ তৈরি না হয়, আমরা যেন যা আছে যেভাবে চলে তাই নিয়ে। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান। একে যদি আমরা কোনোভাবে উপরের দিকে ভালো করতে পারি তাহলে তার মাধ্যমেও তো আমরা কল্যাণ তৈরি হতে পারে। মানে হচ্ছে কল্যাণটা আসলে কোন প্রক্রিয়ায় তৈরি হবে। এই জন্যই দেখা যাচ্ছে উচ্চ শ্রেণীতে আছেন, সন্তান ভালো হয় নাই, আপনার অবস্থা ভবিষ্যতে কিন্তু নেক্সট জেনারেশনের পরে কিন্তু, আর যে জেনারেশনের সন্তান উপরে উঠে গেল তাদের মধ্যে কিন্তু পরে এখন ইমব্যালেন্স আপনার ওর মধ্যে, কিন্তু নেক্সট প্রজন্ম, তারপরের প্রজন্ম দেখবেন রিভার্স গ্যাপ তৈরি হচ্ছে। অতএব এই যে রিভার্স গ্যাপ এবং গ্যাপ, হাই গ্যাপ, এই গ্যাপ জিনিসটাই কিন্তু ইনইকুয়ালিটি, অসমতা বলি। আর অসমতা যখন চরম মাত্রায় চলে যায় তখন কিন্তু সমাজে বিশৃঙ্খলা হবে। সেটা যেরকম তাত্ত্বিক এবং তাত্ত্বিক দুই দিক থেকে, থিওরিটিক্যাল এবং আমরা যদি বলি এম্প্যারিক্যাল, অথবা আপনি ডাটা বা তাত্ত্বিক উপাত্তের দিক থেকেও বিবেচনা করেন তাহলে সেটা প্রুফ। তে আমাদের সোসাইটির এখন কিন্তু আমি বলবো এই যে বড় সমস্যাটা কেন তৈরি হয়েছে জানেন, সেটা হচ্ছে আমরা আসলে উচ্চ অসম রাষ্ট্রের দিকে চলে গিয়েছি। আমরা যেটা গিনি কোএফিসিয়েন্ট মেজর করি যে 0.50 হলে উচ্চ বৈষম্যের দেশ। তো উচ্চ বৈষম্যের দেশ হলে মানুষের ভিতর এক ধরনের হাহাকার তৈরি হয়, কারণ উচ্চ এবং এত নিচু শ্রেণী পার্থক্য দেখতে গিয়ে তাদের ভিতর হতাশা তৈরি হয় যে একজন এইরকম করতে পারছে, আমি কিছুই করতে পারছি না, ওই রকম করছে, আমার কিছু নেই। মানে এই হতাশা থেকে সমাজে কেওয়াটিক কন্ডিশন তৈরি হয়। অতএব এই অসমতার কথা ভাবনা বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থারও কিন্তু সমাজে শান্তি আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকে। আমি যদি অর্থনীতির ভাষায় বলি, যে কারণে কিন্তু বিভিন্ন দেশে বিপ্লব হয়েছে, সম্পদের আবার পুনর্বন্টন হয়েছে, যেটা উপরের শ্রেণীর জন্য এই পরিমাণ রাখতে পারতো সেটাকে কাট অফ করা হয়েছে। ব্রাজিলের কথাই চিন্তা করবেন, ব্রাজিলে অসম প্রতিযোগিতার মাধ্যমে কিছু সম্পদ, কিছু মানুষ, বিশাল সম্পদ কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে গিয়েছিল, তখন সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, এখন আবার তারা সমতার দিকে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি শুধুমাত্র বলবো পরিবার হচ্ছে বেসড পরিবারটা যত সুন্দর হবে বাচ্চার জন্য তত
প্রো এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট, রিডিং এনভায়রনমেন্ট, আর যাই বলেন সেটা। আরেকটা জায়গা হচ্ছে আপনি যত কিছুই করেন প্যারেন্টস, ইন্টারেকশন বাচ্চার সাথে অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওকে আপনার কথা বলে মোটিভেশন, যে ও হয়তো ওর ভবিষ্যৎ বুঝে না, ও হয়তো সময়ের গুরুত্ব বুঝে না, ও হয়তো ডিসিপ্লিন বুঝে না, ও হয়তো কিভাবে সাবজেক্ট গুলাকে স্ট্রাকচার করবে বুঝে না, ও হয়তো বুঝছে না সে কি এখন সায়েন্স, আর্টস, কমার্স কোন দিকে যাবে। আপনিও যদি না বুঝেন, ও যদি ডিটারমাইন করতে না পারে, তাহলে হেল্প করবে কে? অতএব সেই জায়গাটার ডিটারমিনেশনের জন্য, যেমন আমার ক্ষেত্রে যদি স্পষ্ট বলি, আমার বাবা স্পষ্টই ক্লাস 9 পরে জানেন যে আমার ছেলে অর্থনীতি পড়তে চায়, ঠিক আছে, মানে যে জায়গাটার কথা। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে প্যারেন্টস যখন সেই জায়গা জানে, তখন প্যারেন্টস কিন্তু তাকে ওই বিষয়েই এনকারেজ করতে পারে। অর্থাৎ পৃথিবীতে কোন ধরনের স্কোপ আছে তাকে স্বপ্ন দেখাতে পারে। আমি কেন বলছি পৃথিবীর কথা? কারণ বাংলাদেশে 30 লাখ গ্রাজুয়েট প্রতি বছর জব মার্কেটে এন্টার করে, ও শ্রমিক যদি আমরা লেবার ফোর্স ধরি, এর মধ্যে 10 লাখের মতো কিন্তু আমরা বিদেশ পাঠাই। অতএব শ্রমবাজার, আপনি যে স্কিল ডেভেলপ করছেন, স্কিল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে লেখাপড়া এটা হচ্ছে এক ধরনের স্কিল, কিন্তু এটা হচ্ছে লেখাপড়া হিসাবে ট্রিট হয়, যে আপনি একাডেমিক পারফরমেন্সকে, বাট একাডেমিক্স এর বাইরে আপনি আসলে কোন স্কিলটা জানেন। আপনি কি কম্পিউটারে যে সাবজেক্টটা পড়েছেন তার জন্য যা মেজারমেন্ট করতে হয়, সব টেকনিকগুলো আপনি কি সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন? কত দ্রুত করতে পারেন, কিভাবে করতে পারেন, কয়টা করতে পারেন? একটা দিয়ে সফটওয়্যার দিয়ে করা যায় না, অথবা বাকিগুলা দিয়ে করা যায়, সেটার স্কিলস কেমন আছে? অর্থাৎ আপনি এই ধরনের স্কিলস গুলা কিরকম অর্জন করছেন কোনো একটা ব্যক্তিগত লাইফে। যে কারণে কিন্তু আমরা বলি যে শুধু লেখাপড়া এটা দিয়ে খুব বেশি যে করবেন সেটা সম্ভব হয় না, কারণ আপনাকে অনেক প্রুফ করতে হয়। ধরেন আপনি হার্ভার্ডের টিচার হইতে চান, স্বপ্ন দেখলেন আমি এমআইটির প্রফেসর হইতে চাই, অক্সফোর্ড, ক্যামব্রিজের, বিকজ আপনি শুধু একাডেমিক এক্সিলেন্স নিয়ে গেলেন তা না, আপনার তখন দেখাবে যে আপনি আসলে এই স্টেজে পাবলিকেশন কিরকম করতে পারেন, হোয়াট কোয়ালিটি পাবলিকেশনস ইউ ক্যান মেক ইট। যখনই পাবলিকেশন করতে যাবেন তখন তো আর ওই লিখে করতে পারতেছেন না, বিকজ ডাটা আনতে হয়, থিওরি জানতে হয়, থিওরির অ্যাপ্লিকেশন এই সোসাইটির জন্য কেমন হয়, এটাকে ডেভিয়েশন করে কিনা তাত্ত্বিক দিক থেকে, সেইগুলা নিয়ে তখন কথা বলতে হয়। যে এক থিওরি এক সমাজের জন্য প্রযোজ্য, কিন্তু অন্য সমাজের জন্য প্রযোজ্য নয়। তার মানে থিওরি খারাপ না, বিষয়টা হচ্ছে কনটেক্সট ইজ ডিফারেন্ট। সো কনটেক্সট ডিফারেন্ট কারণে থিওরি নট ওয়ার্কিং। এই জন্যই আমাদের আসলে বাস্তব জীবনে আমি যেটা বলবো স্টুডেন্টদের, সেটা হচ্ছে বিশেষ কোনো স্কিলস আপনি যেটাকে ইউ ওয়ান্ট টু সেল ইট। আরেকটা জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু নো যে ডিমান্ড সোসাইটিতে ট্রেন্ডিং এবং কোন দিকে ট্রেন্ড করছে, কোন ধরনের স্কিলটা ট্রেন্ড করছে। আপনি কি আসলে আইটির দিকে যেতে চান, আপনি কি সিমুলেশন করতে চান, আপনি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে চান, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। সো পৃথিবীর ডিমান্ডের সাথে আপনি যদি আপনাকে কোনটাই খাপ খাওয়াবেন সেটা যদি নির্ধারণ করেন, সেটার জন্য সবচেয়ে ভালো পর্যায়ে হচ্ছে যে আপনি তখন ওই জগৎটার জন্য যে ধরনের লেখাপড়ার বাইরের কিছু স্কিলস, যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনছি জানি, কিন্তু আপনি এই যে ডেটা সিমুলেশন করে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্ম হয়, আমি শাহাদাত লিখার সাথে সাথে আমি আগে যা লিখতাম সব কেন ও দিয়ে দিচ্ছে, দিস ইজ বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হি নোজ যে আমি আসলে এই জিনিস লেখলেই পরে আমি কি বলতে চাই। অতএব সেই জায়গাগুলোর কথা আমি বললাম, কারণ হচ্ছে লাইফ স্কিলস। যেমন আপনি কেউ স্পোর্টস করেন নিজেকে ভালো রাখার জন্য, কেউ আবার অন্য এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করেন যে মানসিক শান্তি, যেন মানসিকভাবে আমি সুস্থ থাকি। অতএব ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস আছে। শুধু লেখাপড়া যেন একগুয়েমি তৈরি না করে, আপনার চিন্তা করতে হবে যে আমার প্লেজার মোমেন্ট এর মধ্যে বের করতে হবে। বিকজ যখনই আপনি চিন্তা করেন অফিস আওয়ারের কথা, নির্দিষ্ট অফিস আওয়ারের পর ব্রেক আছে। ইভেন দেখবেন বাইরে 1 ঘন্টা কাজ করছে, হয়তো 5 মিনিট সে ব্রেক নিচ্ছে, কেন? রিফ্রেশমেন্ট। অতএব আপনার স্টাডির পাশে স্টাডিকে আনন্দদায়ক করার জন্য আপনি কি বন্ধুর সাথে একটু চ্যাট করতে চান, আড্ডা দিতে চান, কিন্তু আড্ডাটা যেন লেখাপড়াটা নষ্ট না হয়, কারণ আপনি আড্ডাটাকে যেন আনন্দদায়ক হিসাবে লেখাপড়ার জন্য আপনাকে আরো অনুপ্রাণিত করে ইন্সপায়ারিং টুল হিসাবে ব্যবহার করেন। অতএব
বাস্তব জীবনেও আপনি যখন লেখাপড়া করবেন, আমার যেরকম রুমে যখন আমি সলিমুল্লাহ মুসলিম হলে ছিলাম, স্টিল এখনো 34 নাম্বার রুমে লেখা আছে হইচই। রুমের নাম হইচই হইলে তো লেখাপড়া হওয়ার কথা না। অতএব আমি আসলে কাজ কি করি সেটা নামে কোনো কিছু আসে যায় না, নামে হইচই। কিন্তু আমার রুম থেকে আমি শিক্ষক হয়েছে, আমার ছোট ভাই শিক্ষক হয়েছে নাহিদ, সারা বাংলাদেশে 1971 সালের পরে সর্বোচ্চ আর্টসে সর্বোচ্চ মার্কসধারী মেয়ের নাহিদ মাহমুদ, সেও আমার রুমে ছিল, সেও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হয়েছে। আমি আরো বললাম যে আরো কয়েকজন। বিষয়টা হচ্ছে তাহলে নাম দিয়ে না, আমরা একইভাবে সময় ইউটিলাইজ করছি, আসলে সবাই সময় ব্যবহার করে, আপনি কিভাবে ব্যবহার করলেন, যেরকম নাম না কাজ। অতএব আপনি অতএব আপনি সময়ের জন্য, ওই সময়ের জন্য আপনি আপনার জন্য কি কাজটুকু করলেন, সেটাই কিন্তু সবচেয়ে বড় বিপদ। অতএব আমরা সময় চলে যাবে, কিন্তু প্রত্যেকটা সময়ে পিছনে যে কাজটাই কিন্তু আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। যে যত ভালো কাজ করবে, যে যত ভালো চিন্তা করবে, পরিশীলিত চিন্তা, প্রোডাক্টিভ চিন্তা, যে আপনার চিন্তাকে জন্ম দিবে, দ্যাট ইজ প্রোডাক্টিভ। একটা চিন্তা করে যদি থেমে যান, আর কোনো চিন্তা না আসে, তাহলে তো হবে না। চিন্তা জেনারেটস করবে চিন্তা। সো এই যে জেনারেশনাল যে একটা আরেকটাকে জেনারেট করছে, সেই জায়গাগুলোর কথা কিন্তু ভাবতে হবে। এই ভাবনাগুলাই যখন নিজের ভিতরে আসে, তখনই কিন্তু আসলে নিজেকে পরিবর্তন করার একটা বড় সুযোগ তৈরি হয়। স্যার, এটা তো অবশ্যই সঠিক, বাট কেউ যদি হচ্ছে এরকম হয় যে সে খুব পরিশ্রম করতে পারে, সে লেগেও থাকতে পারে, সে সহজে হতাশও হয় না, সে তো দিনের পর দিন এগিয়ে যাবেই, সে মোটামুটি অপ্রতিরোধ্য একটা জায়গায় চলে যাবে। কিন্তু স্যার, এরকম একটা মানুষের মধ্যে যদি একটা মোরাল কম্পাস না থাকে, তখন তার মাধ্যমে তো সোসাইটির আবার অনেক বড় ক্ষতিও হতে পারে। যেমন ব্রাজিলের যে উদাহরণটা দিলেন, সেখানে নিশ্চয়ই হচ্ছে সবাই হচ্ছে বৈধ উপায়ে ওই জিনিসটা নিশ্চয়ই করেনি যে অল্প কয়েকজন মিলে সমস্ত সম্পদ কুক্ষিগত করে ফেললো। তো সেখানে নিশ্চয়ই ইমোরাল কোনো কাজ কারবার ছিল, কিংবা হচ্ছে সেই মোরাল কম্পাসটা সেখানে ছিল না। তো এই জিনিসটা আমরা আসলে কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি, কিংবা হচ্ছে কাইন্ড অফ এনফোর্স করতে পারি যে এই মোরাল কম্পাসটা একটা মানুষের থাকবে, এবং সে তার যে স্ট্রেংথ, তার যে ক্যাপাবিলিটি, তার যে নিজস্ব এফিসিয়েন্সি এবং তার যে ক্ষুরধার যে একটা মস্তিষ্ক, এটাকে আসলে মানব কল্যাণে কাজে লাগাবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার এটা। দেখেন, বিষয়টা হচ্ছে, আমি কিন্তু আগের কথাও বলেছি যে আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকেন। আপনার ভিতর যদি সেই সন্তুষ্টি মানে কিন্তু আপনার কাজ থেমে রাখার বিষয়টা না। আপনি যদি অসন্তুষ্টিতে ভুগেন, তাহলে কিন্তু আপনার সামনে এগোনোটা কিন্তু সত্যিকার অর্থেই খুব কঠিন। যেমন আমি যদি আমার ব্যক্তিগতভাবে চিন্তা করি, আমার একটা হাত নাই, ছোটবেলায় চিন্তা করতাম আমি আর জীবনে লেখাপড়া করে কি করব, তখন আপনার সাথে হয়তো আজকে এখানে দেখা হতো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে আমার জায়গাটা কোথায়, যে আসলে আমি যখন দেখি দুইটা হাত নাই, সেই মানুষেও বহুত কিছু হয়েছে। স্টিফেন হকিংস এর দিকে তাকাইলে যখন চিন্তা করি, তখন মনে হয়তো উনি মানুষই না, অথচ তাকে মানুষ রেসপেক্ট করে। অথবা আমার তো বহুদূর যাওয়ার জায়গা আছে, হাত দিয়ে কিছু হয় না। দুই হাত দিয়ে যখন দেখি ভিক্ষা করতেছে, তখন তো আমার কাছে মনে হয় আমি এক হাত দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, তাই না? বিষয়টা হচ্ছে ওর দুই হাত তো আসলে হাত নাই এগুলা, মানে যে হাত দিয়ে ভিক্ষা করতে হচ্ছে। দুইটা হাত থাকলে, দুইটা পা থাকলে মানুষ ভিক্ষা করবে কেন? মানে এই জায়গাগুলোর কথা জাস্ট বলা। তে মানুষ আসলে যে ভাবনার যে নিচের দিকে তাকান, কেন বলা হচ্ছে, তখন আসলে উপরের দিকে যখন তাকাবেন তো আপনি অসীমতার দিকে তাকাবেন, নিচের দিকে তাকাইলে তখন কিন্তু উপরের দিকে যেতে পারবেন। কারণ আমার চেয়ে তো অনেক মানুষই খারাপ অবস্থায় আছে, তখন কিন্তু আপনার মধ্যে মনে আসবে আরে আমি তো অনেক ভালো আছি। তথাপি সেই জায়গা থেকে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি ভালো আছেন যা আছেন, এবং সেটাকে আরো ভালো করার জন্যই চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে নীতি নৈতিকতার কথা বললেন, এটা তো আসলে মোরাল এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক ধনী হইলেন, অনেক কিছু জীবনে সফলতা অর্জন করলেন, কিন্তু আপনাকে মানুষ কুখ্যাত হিসাবেই জানে। অতএব সে কিন্তু সোসাইটির জন্য যত বড়ই হোক না কেন একটা ঘৃণার পাত্র সোসাইটি। অর্থাৎ মানুষ হিসাবে আপনার ভিতর যদি মানবিক গুণগুলা না থাকে, মনুষ্যত্বহীন হয়ে যান, তাহলে তো আর আপনি মানুষই না। সে তো আমরা বলি মনুষ্যত্বহীন মানুষ তো পশু। অতএব আপনি মানুষ হয়ে যদি পশু হন, আপনার রিসোর্স তো তাহলে আর কি কাজে লাগলো?
সেই জায়গা থেকে আমি বলবো, এই জন্যই অনেকের অনেক সম্পদ, সেটা থেকে আপনার হতাশা হওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি ব্যক্তি মানুষ হিসাবে কেমন, সমাজ আপনাকে মানুষ হিসাবে কেমন জানে, সমাজে আপনার সেই মূল্যবোধটা তৈরি হয় কিনা নিজে অ্যাসেস করেন। আমি বারবার কিন্তু বলছি, আমি যে গ্রামে যাব সেই গ্রামের মানুষজনই আমাকে শাহাদাত হিসাবেই গ্রহণ না করে, আমি যদি উপজেলা পর্যায়ে যাই আমি ব্যক্তি শাহাদাত, আমি শিক্ষক এক জিনিস, আর একটা হচ্ছে আমি এলাকারও মানুষ। অতএব এলাকার মানুষ আমাকে কিভাবে মূল্যায়নটা করে সেটা নিজেই ভালো বুঝেন। অতএব আপনি যদি, মানুষ আপনাকে দেখতে পারে না আপনার বাজে গুণের জন্য, সেটা যদি আপনি নিজে বুঝতে পারেন আর সেটা থেকে যদি আপনি শিক্ষা না নেন, আপনি আরো উৎসাহ বোধ করেন, তাহলে আপনাকে বলার কিছু নেই। তাহলে তার পক্ষে মানুষ হওয়া, মানবিক গুণ হওয়া, মানবীয় হওয়া খুব কঠিন। আর আপনি যদি চিন্তা করেন আমার এই বৈশিষ্ট্যটার কারণেই হয়তো মানুষ আমাকে খারাপ বলে, অথবা আমার এটা পরিহার করা উচিত। মানুষ মাত্রই ভুল থাকবে, কিন্তু ভুল কারেকশন করে আমরা ভুলটাকে যত নিচে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আপনি পরিশুদ্ধ হবেন। মানুষ দেখলে তাহলে তো ফেরেশতাই হয়ে যেত, অন্য কিছু বলতাম, তাহলে সেটা তো বলি না। আমি সবসময় বিশ্বাস করি আমি মানুষ, আমার কিছু ভুল ত্রুটি থাকবেই, কিন্তু সেই ভুল ত্রুটি কারেকশন করার জন্য আমাকে আল্লাহ মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। অতএব সেগুলাকে যেন আমি কমিয়ে একটা ন্যূনতম জায়গায় আনতে পারি। তাহলে দাড়ি পাল্লার কথা বলা হয়, যে আমরা যখন ফেরেশতার কথা বলি, দুই কাঁধে দুই ফেরেশতার কথা বলা হয়। আমি কেন বলছি? কারণ একজন ভালো লিখবে আর একজন মন্দ লিখবে। আমি যদি মানুষ হয়ে থাকি, আমি মন্দ করব বলেই তো ওই ফেরেশতা আছে, তাহলে তো আমি যদি কোনো মন্দ কাজ না করি তাহলে দিল কেন? তার মানে হচ্ছে কিছু মন্দ আমি বাস্তবিকভাবে, জাস্ট এইগুলা সিম্বলিক এক্সপ্রেশন। তাহলে দাড়ি পাল্লার মধ্যে মানুষ ভালো কাজ করে, পাল্লার একটা পাল্লাই থাকতো, আরেক পাল্লা থাকতো না। দুটো পাল্লা মানে হচ্ছে কি, যে আপনাকে দেখবে যে ব্যালেন্সিং কিভাবে করছেন। অতএব ওইটা শূন্য, অতএব ওইটা কিন্তু বেশি পার্থক্য হয়ে যাবে এবং সেটা ভেঙে যেতে পারে অতি ভালোতে। অতএব সেই জায়গাগুলাও সিম্বলিক বাট ভেরি মিনিংফুল। অতএব ইমপ্লিকেশনসটা হচ্ছে যে আমাদের মানবিক গুণাবলীর দিকে সবসময় সচেতন থাকতে হবে। স্টুডেন্ট হিসাবে আপনি আপনার প্রতি অনেস্টি, যে সততার জায়গাটা, সেটা কিন্তু থাকতে হবে। মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ, আপনি যখন একজন মুরব্বীকে ওই রকম শ্রদ্ধাই করলেন না অথবা কোনো কিছু করলেন, সেটা কিন্তু আপনাকেও একভাবে পীড়া দিবে। আপনি হয়তো প্রতিহিংসা থেকে করেছেন, প্রতিহিংসা ভুলে যান। একজন ভুল করতে পারে, আল্লাহ তাকে জ্ঞান দেয় নাই, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তার সাথে আবার অনুরূপটা করেন না, তাহলে তো আপনি অনুরূপেই হয়ে গেলেন। কথা হচ্ছে সেই ক্ষমা একটা মহৎ গুণ। অতএব ক্ষমা করার বিষয়গুলা, যে একজন ভুল করছে বলে আমি ভিন্ডিকটিভ হয়ে আমিও একই ভুল করলাম, তাহলে আপনি আর পার্থক্য রইলেন না। অতএব এই সোসাইটিতে মনে করতে হবে ম্যান টু ম্যান ভেরি। তাদের বিভিন্ন ধরনের জ্ঞান, আল্লাহ সবাইকে সমান করে দেয় নাই, চেষ্টা করে বলছে যে চেষ্টা করো, তুমি তোমার তাহলে ভালোর জায়গাটায় পৌঁছতে পারবে। কিন্তু আপনি যদি মনে করেন ভিন্নভাবে তৈরি করছে, আমি চেষ্টা করব না, সেটাও কিন্তু ঠিক না। অতএব আপনি অ্যাসেসমেন্ট, যে এই পৃথিবীতে যে জ্ঞানগুলো আছে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করে আপনার ভিতরে নিচ্ছেন, আপনার জন্য সময় দিচ্ছেন এবং সততার সাথে সময় দিচ্ছেন কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। আর আমি সবচেয়ে বড় বলবো, যত বড়ই হন না কেন, যা কিছুই হন না কেন, মানুষ হিসাবে মানবীয় যদি না হন, মানবিক গুণগুলো যদি অনুপস্থিত থাকে, সেটা কিন্তু প্রকৃতপক্ষে সোসাইটির জন্য কল্যাণকর নয়। অতএব কল্যাণের জন্য যদি আপনি কাজ করতে হয়, অবশ্যই আমাদেরকে যে যে পর্যায়ে থাকি না কেন, সমস্ত পর্যায় থেকেই আপনাকে মানবিক হতে হবে। অবশ্যই স্যার, মানে এর উপরে আসলে আর কোনো কথা চলে না। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম। আসলে স্যারের কাছ থেকে আরো অনেক কিছুই আমাদের শেখার আছে। আশা করি ভবিষ্যতে আমরা সেই সুযোগও ইনশাল্লাহ পাবো। তবে যাওয়ার আগে স্যার যদি একটা প্রশ্ন করি, যে যদি আপনাকে বলা হয় যে সোসাইটির জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার লাস্ট মেসেজ আপনি কি দিয়ে যাবেন এই পৃথিবীকে, যদি সেরকম একটা সিনারিও কল্পনা করি, তাহলে হচ্ছে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি করতে বলবেন আর হচ্ছে কি করতে খুব কড়াভাবে নিষেধ করবেন? ধন্যবাদ। দেখেন, আমি প্রথমে যে জায়গাটা বলবো, যে আপনি যে জায়গাটাকে ভালোবাসেন, আপনার স্বপ্নটাকে দেখার জন্য,
সেই জায়গাটাকে খুব যত্ন করেন। যত্ন মানে হচ্ছে যে আপনি এর পিছনে যত অধ্যবসায়, যত পরিশ্রম নিষ্ঠার সাথে করেন, আমি মনে করি তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছতে পারবেন। আর যদি আপনি বলেন যে কি থেকে বিরত থাকবেন, আমি বলবো যে তরুণ প্রজন্ম, আমরা যারা নেক্সট জেনারেশনের কথা, স্টুডেন্ট যারা বড় হবে তাদের কথা বলছি, আমি আবারও বলছি যে সময়কে গুরুত্বের সাথে বিবেচনা করতে। কারণ এই সময়টুকুই আপনার ছাত্র জীবনের, যে লেখাপড়া শিখবেন, যে দক্ষতা শিখবেন, সেই দক্ষতাটা দিয়েই কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন। এখন এটা যদি অবহেলার শিকার হয়, অতএব আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অতএব সময়কে নষ্ট করবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আসলে স্যারের কথা এত তন্ময় হয়ে শুনছিলাম, সময় কিভাবে কেটে গিয়েছে আমি আসলে টের পাইনি। সত্যিকার অর্থেই আলোচনাটা আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং ছিল এবং অনেক শিক্ষণীয় ছিল। স্যারকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আশা করি দর্শক এনজয় করেছেন এবং আমাদের সাথে এই জিনিসগুলো বুঝার চেষ্টা করেছেন, স্যারের কথাগুলোকে নেয়ার চেষ্টা করেছেন। শুধু কথা শুনলেই তো আসলে আমাদের হবে না, স্যারের কথাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর জন্য আসলে সেই চেষ্টাটাও করতে হবে। কারণ চেষ্টাটা যদি আমরা না করি তাহলে কিন্তু এই আলোচনাটাই বৃথা হবে। আমি খুব করে আশা করব যারা আজকে এই আলোচনাটা শুনলেন তারা নিজের মতো করে এই লেসনগুলো নিয়ে নিজেদের মতো করে যদি নোটস নিতে পারেন, এটাকে চিন্তাটাকে লেখায় পরিণত করতে পারেন, নিজের চোখের সামনে যদি ধরে রাখতে পারেন এবং সেটাকে এভরিডে লাইফে প্র্যাকটিসের মধ্যে আনতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক উপকার বের করে নিয়ে আসতে পারবো। তো আমি আগেই বিদায় নিয়ে নিচ্ছি, তো স্যারের কাছে চলে যাচ্ছি। আমি স্যারের কথার মাধ্যমে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব। স্যার। জি, ধন্যবাদ। প্রথমেই যে আপনারা এমন একটা প্রোগ্রামে আসলে সবাই শুনুক, ওপেন একটা প্ল্যাটফর্ম, সেই সুযোগগুলাও হয়তো কম হয়ে ওঠে। সেই হিসাবে আমিও সবার উদ্দেশ্যে বলতে চাই, আসলে নিজের প্রতি সততা বলতে এটাই যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি সৎ থেকে আপনি সবকিছু করেন, কথা হচ্ছে যে আমি মনে করি আপনার জীবনে থেমে থাকার কোনো প্রয়োজন হবে না, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবেন। অতএব পৃথিবীতে মনে করতে পারেন অনেক লিমিটেশন রয়েছে, কিন্তু কোনো লিমিটেশনই লিমিটেশন না। কারণ আমি যদি একটা প্রকৃতপক্ষেই কথা বলি, অর্থনীতিতে পড়ানো হয় সম্পদ সীমিত, কিন্তু একইভাবে আপনি যদি কোরআনের ভিতরেও ঢুকেন তখন দেখবেন আল্লাহ এই পৃথিবীতে এবং মহাবিশ্বে যে সম্পদ রেখেছেন সেটা বলছে অফুরন্ত। অতএব যত মানুষই জন্ম হোক না কেন তার ব্যবস্থা করে রেখেছেন। অতএব সার্বিকভাবে অনেক বিশ্লেষণাত্মক জায়গা আছে। অতএব আকাশের দিকে তাকান, দেখেন কত স্পেস। অতএব আপনার জায়গা নেই এটা ভাবনার কোনো সুযোগ নেই। লুক এট দ্য স্কাই, ওপেন সি, তাহলে দেখবেন লট অফ অপরচুনিটিজ ইউ ক্যান অ্যাভেইল। অতএব হতাশা নয়, আশা হোক প্রেরণা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।